আচ্ছা, তো শুরু করা যাক। একটা সার্ভে নিচ্ছি, টপিক হচ্ছে সোশ্যাল টপিক, এটা নিলাম। সার্ভে লোড হচ্ছে, সার্ভে আসছে। এখানে দিছে ওয়েলকাম টু আওয়ার সার্ভে, দ্য সার্ভে উইল টেক অ্যারাউন্ড 15 minutes ফর ইউ টু কমপ্লিট। ইফ ইউ রিকোয়ার এ ব্রেক অ্যাট এনি স্টেজ ইউ ক্যান ক্লোজ ইউর ব্রাউজার অ্যান্ড রিটার্ন টু দ্য সার্ভে অ্যাট এ লেটার টাইম। অল ইউ নিড টু ডু টু রিজিউম ইজ রিটার্ন টু দ্য ইনভাইট লিঙ্ক, দ্য সার্ভে উইল বি ওয়েটিং ফর ইউ। তো এখানে বলছে যে সার্ভেটা করতে 15 মিনিটের মতো সময় লাগবে। যদি আমি চাই সার্ভে যে কোনো মুহূর্তে ব্রেক নিতে পারবো, তখন শুধু আমাকে সার্ভের ব্রাউজারটা ক্লোজ করে দিতে হবে এবং আমাকে প্রথম যেই লিঙ্ক দিয়ে সার্ভেটাতে ঢুকছিলাম সেটাতে ক্লিক করে আবার পুনরায় সার্ভে সেখানে শুরু করতে হবে। আচ্ছা, শুরু করা যাক। স্টার্ট দিলাম। তো এখানে দিচ্ছে বিফোর ইউ প্রসিড টু দ্য সার্ভে প্লিজ কমপ্লিট দ্য ফলোয়িং সিকিউরিটি চেক কোয়েশ্চেন। তো এখানে এই ক্যাপচাটা সলভ করব, যা আছে সেটা উঠাবো। এক্স জেড বি আর। ক্যাপচা সলভ করলাম, এখন শুরু করি। আচ্ছা, তো এখানে আসছে হেই দেয়ার, আই এম পিটার, থ্যাঙ্কস ফর ডুইং মাই সার্ভে। উই ওয়ান্ট টু রিমাইন্ড ইউ দ্য কোম্পানি স্পন্সরিং দিস রিলাইজ অন দ্য results to make key business decisions. Therefore, it's very important that you provide considered and accurate responses. Throughout the survey, you will notice simple questions unrelated to the survey topic. They are part of our quality controls to ensure you are paying attention. If you fail these questions, the survey may be treated as invalid. Are you happy to cooperate with these quality controls and answer this survey accurately? তো এখানে মূলত বলছে যে আর কি এই সার্ভের মধ্যে কিছু আনরিলেটেড কোয়েশ্চেন থাকবে, মূলত আর কি ট্রিকি কোয়েশ্চেন। এটা চেক করার জন্য যে কি আমি সার্ভেটাতে অ্যাটেনশন দিচ্ছি কি না, আমার অ্যাটেনশন কীরকম আছে এটা চেক করার জন্য। তো এখানে ইয়েস দিব, হ্যাঁ আমি এটার সাথে রাজি আছি, এটা দিয়া নেক্সট দিয়ে শুরু করি। ফার্স্টলি এ ফিউ কুইক কোয়েশ্চেন টু মেক শিওর উই আর টকিং টু গুড ক্রস সিলেকশন অফ দ্য পপুলেশন। মানে এখানে আর কি ক্লাসিফিকেশন পারপোজ আমার প্রোফাইল সম্পর্কে। তো প্রোফাইল জিনিসটা কি, প্রোফাইল হচ্ছে সবারই একটা করে ভিন্ন ভিন্ন প্রোফাইল দেওয়া থাকবে, সেই প্রোফাইল অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো আমার যেমন এই যে এখানে আমার প্রোফাইল হচ্ছে এই যে এখানে দেওয়া আছে অ্যাকাউন্টে যে এই যে ইউজার ডিটেলস, এখান থেকে প্রোফাইলটা আমরা দেখব। যেমন এই যে আমার নাম জ্যাকব মেলটন, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, এটা আমার জিপ কোড, স্টেট, কাউন্টি, টাউন, সিটি। তো এটা হচ্ছে মূলত আমার প্রোফাইল। সবাইকে একটা করে ভিন্ন প্রোফাইল দিয়ে দেওয়া হবে, সেই প্রোফাইল অনুযায়ী আমরা কাজ করব। তো আমি আমার প্রোফাইল অনুযায়ী শুরু করি। আমার প্রোফাইল অনুযায়ী আমার বয়স হচ্ছে 40 বছর আর আমার জেন্ডার হচ্ছে মেল। হোয়াই ডু ইউ লিভ, তো আমি আমার এই অনুযায়ী দিলাম যে ইলিনয়, এটা দিয়ে শুরু করি, এটা আমার স্টেট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাভ ইউ ডান ইন দ্য পাস্ট 5 years। তো এখানে হচ্ছে যে গত 5 বছরে আমি এখানে যে কিছু কিছু অপশন দেওয়া আছে এইগুলোর থেকে আমি গত 5 বছরে কী কী করছি। যেমন বিকেম এ প্যারেন্ট, মানে আমি কি প্যারেন্ট হয়েছি কি না গত 5 বছরে। মুভড হাউস, আমি কি বাসা চেঞ্জ করছি কি না। ইউজড এ স্মার্টফোন, আমি কি কোনো স্মার্টফোন ইউজ করছি কি না। টেকেন এ সাবাটিক্যাল ফ্রম ওয়ার্ক, মানে আমার কাজের থেকে কি ছুটি নিয়েছি কি না। রিটায়ার্ড ফ্রম ওয়ার্ক, আমার কাজের থেকে কি আমি রিটায়ার করছি কি না। পারচেসড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রপার্টি, মানে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনছি কিনা গত 5 বছরে। গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি কিনা। ট্রাভেলড ইন্টারন্যাশনালি ফর লেজার, মানে আমি কি ইন্টারন্যাশনালি ঘোরাফেরার জন্য দেশের বাইরে কোথাও ঘোরার জন্য গিয়েছি কিনা গত 5 বছরে। বট এ ইয়ার্ড কারাভেন, মানে গত 5 বছরে কি আমি কোনো ইয়ার্ড কিনছি কিনা। অথবা চেঞ্জ জবস, মানে এই গত 5 বছরে কি আমি আমার জব চেঞ্জ করছি কিনা। তো এখান থেকে আমি দিব যে বিকেম প্যারেন্ট, নাম গত 5 বছরে প্যারেন্টস হই নাই, তো এটা দিব না। বাড়িও চেঞ্জ করি নাই, এটাও দিব না। তবে স্মার্টফোন ইউজ করছে, কারণ সচরাচর তো সবাই স্মার্টফোন দৈনন্দিন জীবনে ইউজ করাই থাকে, তো 5 বছরে তো আমি ইউজ করছি, এই জন্য এটা দিব। টেক এ স্যাবাটিক্যাল ফ্রম ওয়ার্ক, না এটাও তেমন দরকার পড়ে না, এই জন্য নেই নাই। রিটায়ারও করি নাই, আমি এখনও জব করতেছি। ইনভেস্টমেন্ট প্রপার্টি, না এটাও কিনি নাই। গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি, না আমি অলরেডি গ্র্যাজুয়েট অনেক আগে করে ফেলছি আমার প্রোফাইল অনুযায়ী, তাই এটাও দিব না। ট্রাভেলড ইন্টারন্যাশনালি ফর লেজার, ইয়েস এটা করছি, কারণ এটা এমন হতে পারে যে সার্ভেটা ট্রাভেল রিলেটেড, তাই এটা দিব যে হ্যাঁ আমি গত 5 বছরে ইন্টারন্যাশনালি ট্রাভেল করছি ঘোরাফেরার জন্য।
বট এ ইয়াট ক্যারাভেন, না এটা দরকার নাই, আমি ইয়াট কিনি নাই। চেঞ্জ জবস, না এটাও জব চেঞ্জ করি নাই, আমি গত 5 বছর ধরে এক জবেই আছি। তো সম্ভবত এই সার্ভেটা হয়তো ট্রাভেল রিলেটেড, এই জন্য এই যে এখানে জিজ্ঞেস করছে এক্সক্লুডিং ট্রিপস টু দ্য ডেস্টিনেশন বিলো, হোয়েন ডিড ইউ ট্রাভেল ইন্টারন্যাশনালি ফর লেজার মোস্ট রিসেন্টলি? এক্সক্লুশন লিস্ট ইউএসএ, হাওয়াই, কানাডা, মেক্সিকো, ক্যারিবিয়ান। তো এখানে মূলত এটা জিজ্ঞেস করছে যে এই যে এক্সক্লুশন লিস্ট যেমন ইউএসএ, হাওয়াই, কানাডা, মেক্সিকো এই জায়গাগুলো বাদে গত 5 বছরে আমি ইন্টারন্যাশনালি কোথায় 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 আর কি ট্রাভেল করছি লেজার ক্ষেত্রে, মানে ঘোরাফেরার ক্ষেত্রে। তো রিসেন্ট মানে লাস্ট ইন্টারন্যাশনালি কবে ট্রাভেল করছি এই জায়গাগুলো বাদে এটা জিজ্ঞেস করছে। তো আমি দিব যে 2024-এই আমি ট্রাভেল করছি ইন্টারন্যাশনালি। তো ইন 24 দিয়া আগে বাড়ি। Excluding trips to the destination below, how many have you traveled internationally for leisure over the past 5 years? এই যে আগেই বলছিলাম এক্সক্লুশন লিস্টে এখানে ইউএসএ, হাওয়াই, কানাডা, মেক্সিকো, ক্যারিবিয়ান। তো এই জায়গাগুলো বাদে গত 5 বছরে আমি লেজার ট্রাভেলটা কি এই যে এখানে কিন্তু উল্লেখ করা আছে, যেমন ইনক্লুডস অল ট্রাভেল ফর রিক্রিয়েশনাল পারপোজেস, এক্সাম্পল ভ্যাকেশন, ভিজিটিং ফ্রেন্ডস অর রিলেটিভস অর অ্যাটেন্ডিং নন বিজনেস ইভেন্টস। এই যে এখানে বলা আছে যেমন আমরা অনেক সময় তো ঘোরাফেরার জন্য দেশের বাইরে কোথাও ঘুরতে যাই, অথবা ফ্যামিলি বন্ধুদের সাথে দেখা করার জন্য ভিন্ন ভিন্ন জায়গায় যেয়ে থাকে। যেমন আমার এমন হতে পারে যে আমার কোনো ফ্রেন্ড অথবা ফ্যামিলি দেশের বাইরে থাকে, যেমন অস্ট্রেলিয়াতে থাকে, তাদের সাথে দেখা করতে গেলাম, অথবা আমার ফ্যামিলির সাথে একটা ট্যুরে গেলাম ভ্যাকেশনে। তো এই জিনিসগুলোকে এটাই বুঝাইছে যে গত 5 বছরে আমি কতবার এই যে এক্সক্লুশন লিস্ট এই জায়গাগুলো বাদে গত 5 বছরে বাকি জায়গাতে কতবার আর কি ট্রাভেল করছি। তো এখানে দিব যে গত 5 বছরে আমি 10 বার ট্রাভেল করছি। যেহেতু এটা ট্রাভেল রিলেটেড সার্ভে, তাও চেষ্টা করব একটু ট্রাভেল রিলেটেড একটু বেশি বেশি পজিটিভলি উত্তর দেওয়া। দিলাম। তো এবার জিজ্ঞেস করছে এক্সক্লুডিং ট্রিপস টু দ্য ডেস্টিনেশনস বিলো, হাউ লাইকলি আর ইউ টু টেক অ্যান ইন্টারন্যাশনাল লেজার ট্রিপ ইন দ্য নেক্সট 2 ইয়ার্স? তো এই এক্সক্লুশন লিস্ট ওই যে আগে বলেই ইউএসএ, হাওয়াই এই জায়গাগুলো বাদে আগামী 2 বছরে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ লেজার ট্রিপ নেওয়ার চান্স কতটুকু এটা জিজ্ঞেস করছে। বিভিন্ন কারণ হতে পারে, যেমন ভ্যাকেশন, ভিজিটিং ফ্রেন্ডস অর ফ্যামিলি অর অ্যাটেন্ডিং নন বিজনেস ইভেন্টস। তো এই ক্ষেত্রে আমার আগামী 2 বছরে ইন্টারন্যাশনালি লেজার ট্রিপের চান্স কতটুকু? আমি দিব যে ডেফিনেটলি উইল, হ্যাঁ আমি আগামী 2 বছর অবশ্যই ইন্টারন্যাশনালি ট্রাভেল করব। এই যে একটু আগে ওই যে শুরুর দিক দিয়ে বলা হয়েছিল যে মাঝে মাঝে কিছু আনরিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, এগুলোকে বলা হয় ট্রিকি কোয়েশ্চেন, অ্যাটেনশন চেক করার জন্য। যেমন যেখানে দিচ্ছে প্লিজ সিলেক্ট এক্সেলেন্ট ফ্রম দ্য লিস্ট বিলো, দিস ইজ এ কোয়ালিটি চেক কোয়েশ্চেন। তো আমাদের অ্যাটেনশন চেক করার জন্য এরকম কিছু কোয়েশ্চেন মাঝে মাঝে করে থাকবে। তো এই যে এখানে দিছে এক্সিলেন্টটা অলরেডি বলে দিচ্ছে কোয়েশ্চেনেই, প্লিজ সিলেক্ট এক্সিলেন্ট ফ্রম দ্য লিস্ট বিলো। তো আমরা এক্সিলেন্ট ক্লিক করব, করে নেক্সটে যাই। গ্রেট, ইউ পাস দ্য ফার্স্ট কোয়ালিটি চেক কোয়েশ্চেন, দেয়ার উইল বি মোর লেটার ইন সার্ভে, থ্যাংক ইউ সো মাচ ফর পেইং অ্যাটেনশন টু দ্য সার্ভে, উই ভ্যালু ইউর কনসিডার্ড অ্যান্ড অনেস্ট অ্যান্সার। আমাদের ফার্স্ট ফেজটা পূরণ হয়ে গেছে। তো এখন নেক্সট দিয়ে সেকেন্ড ফেজে যাই। লেটস টক ভ্যাকেশনস, ইন দিস সার্ভে উই ওয়ান্ট টু টক to you about leisure travel, which includes all travel of more than one night for recreational purposes, example vacations, visiting friends or relatives or attending events. It does not include travel only for business or to attend a conference, convention or seminar. তো এখানে আর কি এই পুরো সার্ভেটা ট্রাভেল রিলেটেড, তবে ট্রাভেলটা শুধু লেজার ক্ষেত্রে, যেমন ভ্যাকেশন অথবা ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদের সাথে দেখা করার ক্ষেত্রে এরকম, অথবা ভিন্ন রকমের কোনো ইভেন্ট যেমন খেলাধুলা অথবা কনসার্ট এরকম টাইপের কিছু ট্রাভেলের জন্য। তবে এখানে বিজনেস অথবা কোনো কনফারেন্স মিটিং অ্যাটেন্ড করার জন্য ওইগুলা দিলে হবে না, শুধুমাত্র লেজার পারপোজ। হুইচ কান্ট্রিজ ইমিডিয়েটলি কামস টু মাইন্ড হোয়েন থিঙ্কিং অ্যাবাউট ইন্টারন্যাশনাল ভ্যাকেশন ডেস্টিনেশন? তো এখানে জিজ্ঞেস করছে যে প্রথমেই আমাদের মাথায় কোন ভ্যাকেশন ডেস্টিনেশনগুলো মাথায় আসে। যেমন এখানে কিছু ইউরোপের মধ্যে কিছু ভালো ডেস্টিনেশন আছে, যেমন ফ্রান্স অথবা স্পেন অথবা জার্মানি। এই দেশগুলো আর কি ভ্যাকেশনের জন্য খুব বেশি পপুলার, বেশিরভাগ মানুষ এখানে আর কি ভ্যাকেশনের জন্য যেয়ে থাকে। তো এগুলা সবসময় অপশন
সামনে থাকে, তো এগুলো ইউজ করা যায়। তবে আপনি যদি চান এখানে চাইলে আপনি গুগল অথবা চ্যাটজিপিটির কাছ থেকে হেল্প নিতে পারেন। যেমন এই যে কোশ্চেনটা আপনি চাইলে এখান থেকে কপি করে নিলেন, কপি করে এই যেখানে চ্যাটজিপিটি আছে, চ্যাটজিপিটি ইউজ করে আপনি যে কোনো কোশ্চেনেরই অ্যান্সার পাবেন খুব সহজেই। এখান থেকে চাইলে আপনি হেল্প নিতে পারেন চ্যাটজিপিটির। তো আমরা কোশ্চেনটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এখানে একেবারে সুন্দর ডিটেলস সহ সবগুলা একটা কোশ্চেনের প্রত্যেকটা ডিটেলস সহ অ্যান্সার দিয়ে দিছে। যে ফার্স্টেই বলছিলাম যেমন এই ট্রাভেলের ক্ষেত্রে এই ভ্যাকেশনগুলো খুব বেশি পপুলার, যেমন যে ফ্রান্স, হোয়াই এখানে দিয়ে হোয়াইও দিয়ে দিছে যে এই কেন এগুলো বেশি পপুলার, ভালো আর কি, এখানে বেশি মানুষ যায়। আইকনিক ল্যান্ডমার্কস লাইক আইফেল টাওয়ার, ওয়ার্ল্ড রিনোড আর্ট, তারপরে যে ইটালি আছে এখানেও কারণ দিয়ে দিছে, জাপান আছে, স্পেন আছে। তো যেগুলো বলছিলাম ওইগুলো আর কি মূলত আছে। তো এখান থেকে চাইলে আপনি কিছু কপি করে নেবেন, যেমন ফ্রান্স এখান থেকে কপি করে নিলাম। এমন আর কি কয়েকটা 5-6টা কান্ট্রি দিয়ে দিব, ইটালি, তারপর জাপান, স্পেন, থাইল্যান্ড। 5টাই দিই, 5টা যথেষ্ট হবে মনে হয়। যদি এখানে দেওয়া আছে প্লিজ লিস্ট আপ টু 10 কান্ট্রিজ, তবে আপনি চাইলে 5-6টা দিলেই হয়ে যাবে। 5টা দিলাম, এরপরে নেক্সটে দিই। চ্যাটজিপিটির সাহায্যে আপনি যে কোনো কোশ্চেনে এখানে উত্তর পাবেন আশা করি। এটার হেল্পে আপনি অনেক কোশ্চেনের উত্তর দিতে পারবেন চাইলে, অথবা আপনি গুগল ইউজ করতে পারেন, গুগল থেকে অ্যান্সার নিতে পারেন গুগল করে। তারপর এরপরে কোশ্চেন হচ্ছে হোয়াট কান্ট্রিজ ডু ইউ কনসিডার টু বি দ্য মোস্ট ডিজারেবল ভ্যাকেশন ডেস্টিনেশনস ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে জিজ্ঞেস করছে যে আমার মতে কোন ভ্যাকেশন ডেস্টিনেশনগুলো দুনিয়াতে সবচেয়ে বেশি ডিজারেবল, মানে আকাঙ্ক্ষিত, এটা জিজ্ঞেস করছে। তো এই যে এখানে লিস্ট আপ টু 3, চাইলে আপনি আবার চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, অথবা যদি আপনাদের কাছে যদি আগের থেকে উত্তর জানা থাকে তাহলে আপনি নিজে দিতে পারেন। যেমন এখানে আমি আগেই বলছিলাম যে কিছু কিছু দেশ আছে ভ্যাকেশনের জন্য খুব বেশি ফেমাস, যেমন ফ্রান্স, তারপরে স্পেন, এরপরে 2টা দিলেই হবে সম্ভবত, তো 2টা দিই। এরপরে জিজ্ঞেস করছে হুইচ অফ দ্য ফলোইং ডেস্টিনেশনস আর ইউ কনসিডারিং ট্রাভেলিং টু দ্য নেক্সট 4 years, প্লিজ ইনক্লুড ইয়োর কান্ট্রি অফ রেসিডেন্স ইফ ইউ আর কনসিডারিং ট্রাভেলিং উইথিন ইয়োর কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখানে জিজ্ঞেস করছে যে আগামী 4 বছরে এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে, যেমন এই যে মহাদেশ সহ, যেমন নর্থ এশিয়া, সাউথ এশিয়া, ওশেনিয়া, ইউকে। তো এখানে বিভিন্ন দেশ আছে যেমন জাপান, হংকং, চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্ডিয়া, তারপর ইস্টার্ন ইউরোপ, রাশিয়া, ইতালি, স্পেন, টার্কি, তারপর মেক্সিকো আছে, কানাডা আছে, সেন্ট্রাল আমেরিকাও আছে, ইউএসএ আছে। তবে ওই যে হাওয়াইটা বাদে, কারণ ফার্স্টেই ওখানে দেওয়া ছিল কিছু কিছু ডেস্টিনেশন বাদে, তো এই জন্য হাওয়াইটা বাদ। এখানে যে বিভিন্ন দেশের নাম দেওয়া আছে ডেস্টিনেশনের ক্ষেত্রে। তো এটা জিজ্ঞেস করছে যে আগামী 4 বছরে আমি কোন কোন দেশে যাওয়ার জন্য আমি আর কি কনসিডার করতেছি, মানে কনসিডার করবো আর কি। তো এখানে কিছু কিছু দেশের দেওয়া যায়, যেমন ইতালি, যেহেতু আগে ওইখানে দিছিলাম, এই দেশগুলো বেশি ফেমাস, ইতালি, ফ্রান্স, তারপর থাইল্যান্ড, জাপান, আর অস্ট্রেলিয়া দিয়ে দিই আর কি বোঝানোর জন্য যে ওইখানে আমার কিছু আত্মীয় আছে, আমি চাইলে ওইখানে আর কি ভিজিট করতে পারি। তো 5টা দিলাম। তো এবার জিজ্ঞেস করছে অফ দিস হুইচ আর ইউ মোস্ট সিরিয়াসলি কনসিডারিং ট্রাভেলিং টু ইন দ্য নেক্সট 4 years, প্লিজ চুজ আপ টু 5। তো এখানে যে আমি যে 5টা অলরেডি ক্লিক করছিলাম এই ডেস্টিনেশনগুলোতে, এখান থেকে জিজ্ঞেস করছে যে এই 5টার মধ্যে, মানে এমনি ভাবছিল যে আমি হয়তো আরও বেশি দিব, তাই একে জিজ্ঞেস করছে যে আগামী 4 বছরে এইখান থেকে কোনগুলোতে আমার ট্রাভেল করার চান্স সবচাইতে বেশি। তো আমি এখান থেকে 3টা করি, যে যেমন ফ্রান্স, ইতালি, তারপর জাপান, এই 3টা দিয়ে দিই। আর অস্ট্রেলিয়াটাও দিয়ে দিলাম, এই 4টা আর কি চান্স বেশি আছে, এটা দিয়ে আগে পারি। ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডেস্টিনেশনস ক্যান ইউ ইমাজিন হোয়াট এ ভ্যাকেশন উড বি লাইক দেয়ার।
For which of the following destination can you imagine what a vacation would look like there? তো এখানে জিজ্ঞেস করছে যে এখান থেকে তো এখানে জিজ্ঞেস করছে যে নিচে কিছু কিছু ডেস্টিনেশন দেওয়া আছে, তো এখানে আর কি আমার ভ্যাকেশন কেমন হতে পারে এটা কি ইমাজিন করতে বলছে। চাইলে আপনি যদি কোনো কোয়েশ্চেন আপনি না বুঝেন, যেমন আর কি এই কোয়েশ্চেনটা আমি বুঝতেছি না, তো যখনই আপনি না বুঝবেন চাইলে আপনি এখানে গুগল ট্রান্সলেশন ইউজ করতে পারেন অথবা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন। যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে আপনি হেল্প নিতে পারেন, কোনো অসুবিধা নেই, গুগল ট্রান্সলেশন ইউজ করতে পারেন। তো আর কি এটা এখানে জিজ্ঞেস করছে যে নিচে যে কিছু ভ্যাকেশন দেওয়া আছে এখানে আর কি আমার এই ডেস্টিনেশন দেওয়া আছে আর কি, তো এই ডেস্টিনেশনগুলোতে আমার ভ্যাকেশন কেমন হইতে পারে এটা আর কি ইমাজিন করতে বলছে। তো এখান থেকে আর কি কিছু সিলেক্ট করা যায়, যেমন স্পেন, তারপর ইউনাইটেড কিংডম দিয়ে দেওয়া যায়, সিঙ্গাপুর, এই তিনটা দিয়ে দিলাম যেহেতু ওইগুলো আর কি ঘোরার জন্য সুন্দর দেশ। তারপর হ্যাভ ইউ স্টার্টেড অ্যাক্টিভলি প্ল্যানিং ফর এনি আপকামিং ভ্যাকেশনস, যেহেতু এটা ট্রাভেল রিলেটেড সার্ভে তো চেষ্টা করতে হবে সবসময় ট্রাভেলের ক্ষেত্রে পজিটিভ উত্তর দেওয়ার। তো আর কি এই জন্য আমরা দিব ইয়েস। হ্যাঁ আমি অলরেডি এখানে জিজ্ঞেস করছে যে হ্যাভ ইউ স্টার্টেড অ্যাক্টিভলি প্ল্যানিং ফর এনি আপকামিং ভ্যাকেশনস, মানে জিজ্ঞেস করছে যে মানে আমি কি অলরেডি আমার আপকামিং ভ্যাকেশনের জন্য প্ল্যানিং করা শুরু করছি কিনা, যে আমরা দিব ইয়েস। হ্যাঁ আমি অলরেডি কিছুটা শুরু করছি, যেমন অলরেডি কিছু কোথায় যাওয়া যায় এটার জন্য কিছু সার্চ শুরু করছি, কোন ডেস্টিনেশনগুলো ঘোরার জন্য ভালো হবে, টিকিট কেমন হবে, এইগুলো আর কি। তো প্ল্যানিং করা শুরু করছি, দিয়ে দিছি। টু হোয়াট এক্সটেন্ট হ্যাভ ইউ ডিসাইডেড অন হোয়ার ইউ প্ল্যান টু গো অন ইউর নেক্সট প্ল্যান ভ্যাকেশন। এখানে জিজ্ঞেস করছে যে আমি যেখানে কিছু 5টা অপশন দেওয়া আছে, তো এখানে জিজ্ঞেস করছে যে আমি অলরেডি কোন পর্যায়ে আছি আমার মানে আমার নেক্সট ভ্যাকেশনের প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমি আপাতত কোন পর্যায়ে আছি। যেমন এখানে অপশন আছে আই হ্যাভ বুক মাই ট্রাভেল অ্যান্ড অর অ্যাকোমোডেশন, মানে আমি অলরেডি আমার নেক্সট ট্রাভেলের ট্রাভেল অ্যাকোমোডেশন বুক করে ফেলছি, অথবা আই হ্যাভ চুজেন দ্য ডেস্টিনেশন বাট নট ইয়েট বুক, যেমন আমি অথবা আমি আমার ডেস্টিনেশন চুজ করছি, লাইক আমি ফ্রান্সে যাব এরকম একটা ডেস্টিনেশন চুজ করছি কিন্তু আমি এখনও বুক করি নাই, অথবা আই হ্যাভ ডেস্টিনেশন ইন মাইন্ড বাট হ্যাভেন চুজেন ইয়েট, অথবা যেমন আমি আমার মাথায় কিছু ভ্যাকেশন ক্ষেত্রে কিছু ডেস্টিনেশন আছে লাইক ফ্রান্স, স্পেন অথবা অস্ট্রেলিয়া, কিন্তু আমি এক্স্যাক্টলি চুজ করি নাই যে কোনটাতে যাব। অথবা আরেকটা অপশন আছে যে আই নো দ্য এরিয়া অর রিজিয়ন আই উইল ভিজিট বাট নট দ্য স্পেসিফিক ডেস্টিনেশন, অথবা যে আমি এমন আছে যে আমি দেশটা সিলেক্ট করছি যেমন ফ্রান্স, কিন্তু ফ্রান্সের আমি এক্স্যাক্টলি কোথায় যাবো এটা এখনও চুজ করতে পারি নাই। আর অথবা নিচে আছে আই হ্যাভ নো আইডিয়া অ্যাট দিস স্টেজ হোয়ার আই উইল ভিজিট, অথবা 5 নম্বর অপশন আছে যে আমি এখন আপাতত জানি না আমি কোথায় যাব। তো এখানে দিব যে আই হ্যাভ ডেস্টিনেশন ইন মাইন্ড বাট হ্যাভেন চুজেন, মানে আমার মাথায় কিছু অপশন আছে লাইক ফ্রান্স, স্পেন, কিন্তু এক্স্যাক্টলি কোথায় যাবো এটা আর কি এখনও চুজ করি নাই। তো 3 নম্বরটা চুজ করব। এরপর যে হচ্ছে হুইচ ডেস্টিনেশন আর ইউ কনসিডারিং ফর ইউর নেক্সট প্ল্যান ভ্যাকেশন, তো এই যে 5টা অপশন আমরা আগে ক্লিক করছিলাম এইখানগুলোতে যাওয়ার চান্স বেশি। তো এখান থেকে জিজ্ঞেস করছে যে কোন ডেস্টিনেশনে যাওয়ার আর কি আমি আপাতত প্ল্যান করতেছি আমার নেক্সট ট্রাভেলের জন্য। তো এখানে ফ্রান্সটাই দেয় যে নেক্সটে ফ্রান্স অথবা অস্ট্রেলিয়া, এই দুইটার একটাতে যাওয়ার চান্স আর কি বেশি আছে, তো এই দুইটা আর কি আমি দিলাম। তারপর উই আর নাও গোয়িং টু প্রেজেন্ট ইউ উইথ এ নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক্স দ্যাট এ ভ্যাকেশন ডেস্টিনেশন ক্যান হ্যাভ অ্যান্ড লাইক টু নো হুইচ ডেস্টিনেশন কাম টু মাইন্ড ফর ইউ, ইউ ক্যান ইনক্লুড ইউর কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখন আমাদের নেক্সটে কিছু ভ্যাকেশন ডেস্টিনেশনের কিছু ক্যারেক্টার মানে কিছু আইডিয়া দেখাবে যে ওই ডেস্টিনেশনের কীরকম কী হইতে পারে, জায়গা অথবা ঐতিহ্য, কালচার, এসব কিছু দেখাবে। তো আমাদের জিজ্ঞেস করতে পারে যে ওই ডেস্টিনেশনগুলো দেখলে আমাদের মাথায় কী আসে, মানে আমাদের কী অনুভব করি, তো এটা জিজ্ঞেস করবে। যেমন এই যে কোয়েশ্চেন গুড ইনফ্রাস্ট্রাকচার এক্সাম্পল রোড ট্রান্সপোর্ট, মানে যেমন একটা দেশের তো কিছু রোড থাকে অথবা ট্রান্সপোর্টেশন লাইক যানবাহন ব্যবস্থা অথবা হেলথ কেয়ার, ওইখানের মানুষের হেলথ কেমন কেমনে কী এগুলোকে জিজ্ঞেস করছে। তো এই জিনিসটা দেখলে কোন জায়গাটার কথা আর কি সর্বপ্রথম মাথায় আসে এটা জিজ্ঞেস করছে। তো যেহেতু আমরা ফার্স্টে বলছিলাম যে ডেস্টিনেশনের ক্ষেত্রে কিছু কিছু দেশ আছে যেমন ফ্রান্স, স্পেন, এই দেশগুলো আর কি খুব উন্নত ভালো, তো চেষ্টা করবো এই জিনিসগুলোই পজিটিভলি এটাই আগে উত্তর দেওয়ার, কনসিডার করার।
তো আমরা ফ্রান্স দিব, স্পেন দিব, তারপর জাপান দিয়ে দিই, এই তিনটা দিই। অস্ট্রেলিয়াও দেওয়া যায়। অস্ট্রেলিয়া কোথায়? এই যে অস্ট্রেলিয়া। তো 4টা দিলাম। তারপর হলো ইজি টু গেট, মানে যেখানে যাওয়া খুব সহজ, টাইমও খুব কম টাইমের মধ্যে ওই দেশে যাওয়া যাবে আর কি। তো এখানে কাছাকাছি বলতে দেখা যায় ইউএসের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে, যেহেতু আমি ইউএসের বাসিন্দা, ইউএসএতে আর কি আমি আপাতত আছি। তো এখান থেকে তো সবচেয়ে বেশি কাছাকাছি হবে, এই জন্য আর কি ইউএসএটা দিয়ে দিই। লজিক্যালি চিন্তা করলে পাশাপাশি দেওয়া যায় যে সেন্ট্রাল আমেরিকা, মেক্সিকো, এগুলো তো কাছাকাছি আছে, তো এই জায়গাগুলোতে তো সহজে যাওয়া যাবে, এই জন্য এটা দিলাম। এরপরে ভ্যালিউ ফর মানি, মানে কোথায় গেলে আর কি আমার যাওয়াটা আর কি সফল হবে, মানে আমি যেটা টাকা টোকা খরচ করলাম এটা আর কি পুরোপুরি পোষাবে আর কি, এটা বুঝাইছে। তো ভ্যালিউ ফর মানি আর কি এখানে কোন জায়গাগুলো গেলে ভালো হবে, এই জন্য ফ্রান্স দেওয়া যায়, স্পেন দেওয়া যায়, অস্ট্রেলিয়াও দিয়ে দিলাম। এই জায়গাগুলোতে আর কি ট্রাভেলের জন্য বেটার। এ সেফ অ্যান্ড সিকিউর ডেস্টিনেশন, মানে কোন দেশগুলো আর কি, কোন ডেস্টিনেশনগুলো পুরোপুরি সেফ, ওইখানের সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো, এটা জিজ্ঞেস করছে। তো অস্ট্রেলিয়া দেওয়া যায়, ফ্রান্স আছে, জাপান আছে, স্পেন আছে, থাইল্যান্ডও ভালো। 5টা দিয়ে দিলাম। এরপরে গুড রেঞ্জ অফ অ্যাকোমোডেশন অপশন। অ্যাকোমোডেশন বলতে বোঝায় আর কি ওইখানে যেমন হোটেল রুম আছে, তারপর চাইলে ওখানে গাড়ি ভাড়া নেওয়া যায়, কার রেন্টাল আর কি, সব কিছু মিলে আর কি। তো কোন জায়গার আর কি এই অপশনগুলো বেটার সবচেয়ে, এখানে ফ্রান্স দিলাম, যেহেতু এখানের ব্যবস্থা বেশি উন্নত মানের। স্পেনও দেওয়া যায়, অস্ট্রেলিয়াও দিয়ে দিলাম। আপেলিং ক্লাইমেট আর ওয়েদার, প্রত্যেকটা দেশেরই কিন্তু ভিন্ন রকমের ক্লাইমেট ওয়েদার থাকে। আমাদের বাংলাদেশেরটা ভিন্ন, আমেরিকারটা আবার ওই তুলনায় অন্যরকম। তো আর কি এখানে জিজ্ঞেস করছে যে কোন কোন দেশের এই ক্লাইমেট এবং ওয়েদারের কথাটা প্রথম শুনলে কোন দেশের কথাটা ফার্স্টে মাথায় আসে আর কি, ভালোর ক্ষেত্রে পজিটিভ দিক দিয়ে, যেখানে ওয়েদার আর ক্লাইমেট সবসময় ভালো থাকে। তো এখানে যে সুইজারল্যান্ড দেওয়া যায়, ওখানে খুব ভালো সুন্দর পরিবেশ। অস্ট্রেলিয়া দেওয়া যায়, ফ্রান্সও দেওয়া যায়, দিলাম 3টা। তারপর ফ্রেন্ডলি অ্যান্ড ওপেন সিটিজেন্স, লোকাল হসপিটালিটি, এখানে বুঝেছে যে যেখানে আর কি লোকাল মানুষরা খুব বেশি ফ্রেন্ডলি, সব মানে মিশুক, খুব ভালোভাবে মিশে, সবাই খুব ওপেন মাইন্ডেড, কথাবার্তা খুব সুন্দর ভালোভাবে বলে আর কি, ব্যবহার খুব ভালো এরকম। তো এখানেও ফ্রান্স দেওয়া যায়, অস্ট্রেলিয়াও, কারণ অস্ট্রেলিয়ার মানুষও খুব ভালো। 2টা দিলাম। আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, আমি 2টা দিলাম। ক্লিন অ্যান্ড হাইজেনিক, মানে যেখানের ব্যবস্থা, দেশের মান খুব ভালো, পয় পরিষ্কার পুরো সব জায়গা, এটা জিজ্ঞেস করছে। থাইল্যান্ড দিলাম, অস্ট্রেলিয়া দিলাম, ফ্রান্স দিলাম। নেক্সটে ক্লিক করি। তারপর ইজি টু অবটেইন অ্যান এন্ট্রি ভিসা, মানে আর কি যেই দেশে যদি একটা দেশে যাব, যেমন অস্ট্রেলিয়া গেলাম অথবা জাপানে গেলাম, যেখানে ভিসাটা খুব সহজেই আর কি পাওয়া যাবে, যাইতে পারবো আর কি, ওই ডেস্টিনেশনে ভ্যাকেশনের জন্য যাওয়াটা খুব ইজি হবে, এটা জিজ্ঞেস করছে। তো এই ক্ষেত্রে দিলাম অস্ট্রেলিয়া দিলাম, কানাডাও দেওয়া যায় যেহেতু পাশাপাশি আছে, মেক্সিকো দিয়ে দিই। তারপর হলো কেটার্স ওয়েল টু ফরেন ল্যাঙ্গুয়েজ ট্যুরিস্ট, এমন মানে অনেক দেশ আছে যেখানে আর কি ভাষাগত কারণে খুব অসুবিধা হয়, যেমন আমি আমেরিকাতে দেখা গেল বাংলাদেশে ভ্যাকেশনের জন্য আসলাম, তো এখানে অনেকে আছে যে দেখা গেল আমার ভাষাটা বুঝতেছে না, অনেক সমস্যা হয়, ফেস করা লাগে অনেক প্রবলেম। তো এখানে দেখা যায় যে এমন একটা দেশ যেখানে আর কি গেলে ট্যুরিস্টদের জন্য ভাষাগত কোনো অসুবিধা হবে না, সেখানে খুব বুঝতে সুবিধা হবে আর কি, এরকম জিজ্ঞেস করছে। তো এখানে 10টা দেওয়া যায়, কারণ এখানে সবাই ইংলিশে খুব ভালো, কমিউনিকেশন ভালো করতে পারবে। ইস্টার্ন ইউরোপও দেওয়া যায়, ফ্রান্স দেওয়া যায়, এই দেশগুলো খুব ভালো আর কি এই টপিকে। ইউ আর ডুইং অ্যামেজিং, কিপ ইট আপ, ভালো চলতেছে আর কি সার্ভে। নেক্সটে ক্লিক করি। তারপরে উই উড নাও লাইক টু শো ইউ এ ডিফারেন্ট টাইপস অর স্টাইল অফ ভ্যাকেশন অ্যান্ড উই লাইক টু নো হুইচ ডেস্টিনেশন কামস টু মাইন্ড ফর ইউ, ইউ ক্যান ইনক্লুড ইউর কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখন আরও কিছু ভিন্ন রকমের ডিফারেন্ট টাইপের ভ্যাকেশন স্টাইল আর কি আমাদের দেখাবে। ওই ওই ভ্যাকেশন ডেস্টিনেশনগুলো দেখলে আমাদের আর কি কী মাথায় আসে আর কি, এটাই জিজ্ঞেস করব। এই ফ্যামিলি ফ্রেন্ডলি ডেস্টিনেশন, মানে যেখানের মানুষজন খুব বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি, খুব ভালো মিশুক, সবার সাথে ভালোভাবেই করে,
তো এরকম জিনিসটা মাথায় আসলে সবার আগে কোন দেশের কথাটা আর কি চিন্তায় আসে এটা জিজ্ঞেস করছে। তো এখানে অস্ট্রেলিয়া দেই, নিউজিল্যান্ড দেশটা খুব ভালো, সবার সাথে খুব ভালো মিশুক, ওরা এই জন্য পরিচিত। তারপর ফ্রান্সও দিয়ে দিই, ওরাও খুব ভালোই আছে যেহেতু দেশের অবস্থা খুব ভালো। স্পেনও দিয়ে দিলাম, 4টা দিলাম। নেক্সটে ক্লিক করি। এই রোমান্টিক ডেস্টিনেশন আর কি, যেখানে গেলে আর কি কাপলরা যায় না অনেক সময় ডেস্টিনেশনের জন্য ভ্যাকেশনে। তো কোন ডেস্টিনেশনটাকে সর্বপ্রথম চিন্তায় আসে রোমান্টিকের ক্ষেত্রে? এখানে ফ্রান্স দেওয়া যায়, আইফেল টাওয়ার আছে, এখানে অনেক কাপলরাই ঘুরতে যায়। তারপর স্পেনও অনেক সুন্দর জায়গা আছে ঘোরার জন্য, গ্রিস আছে, ইতালি আছে, 4টা দিলাম। এ ভাইব্রেন্ট সিটি লাইফস্টাইল, আচ্ছা যেমন এই যে এখানে ধরেন এটার মানে আমি ধরেন বুঝলাম না, তো এখানে চাইলে আপনি গুগল ট্রান্সলেট করতে পারেন অথবা চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারেন। এটা আমি ট্রান্সলেট করে নিই। এই তো এখানে আর কি বুঝেছে যে যে দেশের আর কি জীবনযাপন খুবই খুবই মানে জীবন্ত বলতে আর কি মানে যেখানে খুব সবসময় সচরাচর থাকে, সচল। তো এরকম আর কি দেশ আছে যেমন ফ্রান্স, সবসময় এখানে আনাগোনা থাকেই, সবসময় সচল থাকে এই দেশটা। অস্ট্রেলিয়া দেওয়া যায়, ইতালি দেওয়া যায়, টার্কিও, এই দেশগুলো আর কি এই দিকে খুব ভালো। তারপর ইজ ইউনিক অ্যান্ড ডিফারেন্ট টু মানে টু আদার ডেস্টিনেশন, মানে অন্যান্য জায়গার তুলনায় এই দেশগুলো এই ডেস্টিনেশনগুলো খুব বেশি ইউনিক এবং ডিফারেন্ট আর কি। তো এখানে জাপানটা দেওয়া যায়, ওদের ঐতিহ্যটা একবার একটুখানি ভিন্ন, ওদের কালচারটা ভিন্ন। তারপর মালয়েশিয়া দেওয়া যায়, মালদ্বীপটাও খুব ভিন্ন অন্যরকম। এই 3টা দিয়ে দিই। অনলি ওয়ান মোর সেট অফ দিস টু গো, তো এরকম আরেকটা সেট জিজ্ঞেস করবে। উই আর নাও গোয়িং টু শো ইউ ডিফারেন্ট ভ্যাকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড উই উড লাইক টু নো হুইচ ডেস্টিনেশন কাম টু মাইন্ড ফর ইউ, ইউ ক্যান ইনক্লুড ইউর। তো আরেকটা ওই যে ওইরকম সেট আরেকটা জিজ্ঞেস করবে, ওই সেটগুলো মানে ওইরকম দেখে আর কি কোন ডেস্টিনেশনটা সর্বপ্রথম মাথায় সেটাই একটু আগে আমরা যেরকম করলাম। এখানে ওয়েলনেস রিট্রিটস, স্পাস আর হট স্প্রিং, তো অনেক দেশই আছে আর কি যেমন স্পা, হট স্প্রিং, এই জিনিসগুলোর জন্য খুব বেশি ফেমাস। তো এগুলোর জন্য যেমন জাপানটা খুব ফেমাস, থাইল্যান্ডটা, অনেকে মাসাজের জন্য থাইল্যান্ডে যায়, ওখানে স্পাও খুব বেশি উন্নত মানের এবং ফেমাস। তো এই জিনিসগুলো প্রথম দেখলে কোন দেশটা কোন ডেস্টিনেশনটাকে মাথায় সেটা জিজ্ঞেস করছে, তাই জন্য আমরা থাইল্যান্ড দিব, জাপান দিব, এই দুটো দিয়ে দিই। ওয়ার্ল্ড ক্লাস বিচেস, কোস্টলিনেস অ্যান্ড মারিন ওয়েলফেয়ার, তো এখানে মূলত জিজ্ঞেস করতে আছে যে বিচেস, যেমন বিচ সমুদ্র সৈকত, তো সমুদ্র ভালো ভালো সমুদ্র সৈকতের কথা প্রথম দেখলে কোন জায়গাটা কোন ডেস্টিনেশনের কথা আর কি মাথায় আসে, তো এখানে আর কি দেওয়া যায় ক্যারিবিয়ান অথবা হাওয়াই, কারণ এখানের সমুদ্র সৈকত খুব বেশি পপুলার, অনেক মানুষ এখানে আর কি ট্রাভেল করে শুধুমাত্র সমুদ্র সৈকতের জন্যই। তারপর চাইলে ক্যারিবিয়ানও দেওয়া যায়, এখানেও খুব ভালোই। আবার মালদ্বীপ আছে, পুরো দুনিয়াতে খুব বেশি বিশ্বব্যাপী এটা খুব বেশি পপুলার তাদের সমুদ্র সৈকতের ইয়ের জন্য, বিচের জন্য। তো 3টা দিলাম। বিউটিফুল ন্যাচারাল এনভায়রনমেন্ট আর কি মূলত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কোন জায়গাগুলো বেশি ফেমাস, যেমন পাহাড় পর্বত, নদী নালা, জঙ্গল, এগুলোর জন্য কোনটুকুলো ফেমাস আর কি। তো এখানে শ্রীলঙ্কা দেওয়া যায় জঙ্গলের জন্য, অথবা পাহাড় পর্বতের জন্য দেওয়া যায় থাইল্যান্ড, তাইওয়ানও দিয়ে দিই। আর নদী নালার জন্য আমাদের এশিয়ার মধ্যে আছে, চাইলে ইন্ডিয়া দিয়ে দিই আর কি। ইন্টারেস্টিং ইভেন্ট অ্যান্ড ফেস্টিভ্যালস, অনেক সময় আছে না যে অনেক রকমের ইন্টারেস্টিং ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, তো অনেক দেশে আছে উৎসবের জন্য খুব বেশি ফেমাস, যেখানে আর কি অনেক রকমের ইভেন্ট হয়ে থাকে, যেমন কনসার্ট অথবা খেলাধুলার জন্য অনেক ফেমাস, অথবা বেশিরভাগ সময় আর কি ভালো ভালো সুন্দর উৎসব থাকে যেই দেশগুলোতে। তো এরকম কথা চিন্তা করলে কোন ডেস্টিনেশনের কথা সর্বপ্রথম মাথায় আসে এটা জিজ্ঞেস করছে।
এটার জন্য আর কি দেওয়া যায় জাপান, কারণ ওদের কালচার ঐতিহ্য খুবই ভিন্ন রকম, ওখানে অনেক সুন্দর সুন্দর উৎসব হয়ে থাকে। চায়নাও দেওয়া যায়, তারপর থাইল্যান্ডও আছে। তো এই তিনটা দিয়ে দিলাম। গুড ফুড, ওয়াইন, বিভারেজেস, লোকাল কুইজিন অ্যান্ড প্রডিউস। আর কি খাবার দাবারের জন্য কোন জায়গাগুলো বেশি ফেমাস এটা জিজ্ঞেস করছে, পাশাপাশি ওয়াইন, পানীয় জাতীয় জিনিস আর কি, এই জিনিসগুলোর জন্য কোন ডেস্টিনেশনগুলো বেশি ভালো হয় এটা জিজ্ঞেস করছে। তো খাবারের জন্য ইতালি দেওয়া যায়, কারণ ইতালিয়ান খাবার পুরো দুনিয়াব্যাপী অনেক বেশি ফেমাস। স্পেনেরটাও একটু ভিন্ন রকম, জাপানেরটাও ওই অন্যরকম কালচারের। এই তিনটা দিয়ে দিই। চাইলে আপনি আরও কম বেশি উত্তর দিতে পারেন, 5টাও দিতে পারেন অথবা 2টাও দিতে পারেন। আপনি যেভাবে শুরু থেকে অ্যান্সার দিচ্ছেন ওই রকম ওটার উপরে ডিপেন্ড করে আর কি উত্তর দিলে বেটার। গ্রেট শপিং, মানে শপিংয়ের জন্য ওই জায়গাগুলো খুব ভালো ডেস্টিনেশন। তো জাপান দেওয়া যায়, ইতালি দেওয়া যায়, ফ্রান্স দেওয়া যায়। ইউরোপ তো শপিংয়ের জন্য বেটার, ওইখানের জীবন ব্যবস্থা খুব বেশি উন্নত মানের। থিম পার্কস, জুস অ্যান্ড অ্যাকুরিয়ামস, মানে থিম পার্ক থাকে না যেরকম ডিজনিল্যান্ড এরকম, তারপর হলো চিড়িয়াখানা, এসবের এসবের জন্য আর কি ফেমাস যেই ডেস্টিনেশনগুলো আর কি সেটা জিজ্ঞেস করছে। তো ভালো থিম পার্ক তো সাউথ আমেরিকাতে আছে, ইতালিতেও আছে। জুয়ের জন্য এশিয়া তো খুব ভালো ফেমাস, চিড়িয়াখানা ইন্ডিয়াতেও আছে, শ্রীলঙ্কাতেও আছে। এই জন্য আর কি এগুলো দেওয়া যায়, দিয়ে দিলাম। কালচারালি সিগনিফিকেন্ট সাইজ টু এক্সপ্লোর, যেমন এই যে ঐতিহ্যের কথা বললাম, ঐতিহ্যের জন্য জাপান চায়না খুব বেশি পপুলার। ওদের ঐতিহ্য একেবারে ভিন্ন রকম, একটু অন্যরকমভাবে সবাই দেখে। তো জাপান দিলাম, চায়না দিই, এই দুইটা দিয়ে দিলাম। হিস্টোরিক বিল্ডিং হিস্টোরিক বিল্ডিংস অ্যান্ড আর্কিটেকচার, মানে কিছু কিছু বিল্ডিং তারপর হলো ভিন্ন রকমই থাকে না, যেমন দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যেমন চায়নার এমন একটা খুব ঐতিহ্যবাহী একটাই। তো এরকম কিছু বিল্ডিংয়ের কথা ই করছে, এখানে চায়না দেওয়া যায়। তারপর ইন্ডিয়া তো এরকম অনেক মন্দির আছে যেগুলো খুব বেশি ফেমাস, অনেক বছর বছর ধরে রয়ে গেছে, যেগুলো হিস্টোরিক আর কি। তো এটাও দিয়ে দিলাম, ইন্ডিয়াও দিলাম। ডিফারেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং লোকাল ওয়ালফেয়ার, তো এখানে আর কি জিজ্ঞেস করছে যে কিছু ভিন্ন রকমের প্রাণী, অনেক দেশে আর কি অনেক প্রাণী আছে যেগুলো অন্য অন্য কোনো দেশে পাওয়া যায় না, একেবারে ভিন্ন রকমের এবং খুব বেশি আগ্রহ আগ্রহ জমিয়ে রাখে আর কি অন্য অন্য মানুষের ক্ষেত্রে। তো ওই রকম কিছু প্রাণী, যেমন ইন্ডিয়াতে অনেক প্রাণী আছে যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না। তারপর আবার মালদ্বীপও দেওয়া যায়, চাইলে জাপানও দেওয়া যায়। তো এরকম কিছু। ন্যাচারাল ওয়ান্ডার্স, ওয়ার্ল্ড হেরিটেজ সাইজ, এই যে একটু আগে বলছিলাম যেমন পৃথিবীর 8টা ওয়ান্ডার আছে। তো এরকম কিছু কিছু ঐতিহ্যবাহী কিছু জায়গা আর কি, এগুলোর জন্য আর কি যে দেশগুলো বেশি ফেমাস ওই রকম আর কি জিজ্ঞেস করছে। তো এর জন্য আর কি চায়না আছে, আমেরিকার তো এরকম অনেক আছে যেমন মাউন্ট রাশমোর। ইন্ডিয়াতেও দেওয়া যায় অনেক ঐতিহ্যবাহী কিছু মন্দির টাইপ আছে, মসজিদ আছে, যেগুলো অনেক শত শত বছর ধরে আছে। তো এরকম ডেস্টিনেশন, এই জন্য আর কি যেই ডেস্টিনেশনগুলো ফেমাস ওই রকম দিলাম। তারপর হলো মিউজিয়াম, আর্ট গ্যালারিজ আর থিয়েটার, মানে মিউজিয়াম গ্যালারির জন্য যেই ডেস্টিনেশনগুলো বেশি ফেমাস ওটা আর কি জিজ্ঞেস করছে। জাপান দিলাম, মেক্সিকো দিলাম, এখানে একটু অন্যরকম। তারপর হলো ইতালিও দেওয়া যায়, ফ্রান্সও দেওয়া যায়, ওইখানে আর্ট গ্যালারি ভিন্ন রকমের খুব সুন্দর হয়। অথেন্টিক ইন্ডিজিনিয়াস এক্সপিরিয়েন্স, তো আচ্ছা এটারটা আমি বুঝতে পারলাম না, এটা একটুখানি ট্রান্সলেট করে নিই। আপনি চাইলে কোনোটা না বুঝলেই ট্রান্সলেশন নিতে পারেন, ট্রান্সলেশন হেল্প নিতে পারেন। প্রকৃত আদিবাসী অভিজ্ঞতা, মানে আর কি আছে না অনেক দেশেই অনেক 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 বছর ধরে কিছু আদিবাসী আছে যারা খুব ভিন্ন ঐতিহ্য বহন করে চলে, যেমন জাপানে আছে, চায়নায় আছে, নিউজিল্যান্ডেও আছে খুব আগে আদিবাসী।
এরকম কিছুর জন্য আর কি ফেমাস, তো এটা 3টা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এরপরে কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ডেস্টিনেশনস হ্যাভ ইউ এভার ভিজিটেড। তো এখন আর কি জিজ্ঞেস করছে যে এখান থেকে কোন ডেস্টিনেশনগুলো আমি এর আগে অলরেডি ভিজিট করছি, এরকম কিছু দেশের কথা আর কি জিজ্ঞেস করছে। তো একটা জিনিস আর কি খেয়াল রাখবেন যে এখন দেখা যায় সার্ভের প্রায় অর্ধেকের বেশি আইসা পড়ছি, তো শেষ দিক থেকে চেষ্টা করবেন যে সার্ভেটা কিছুটা শর্ট করার, না হলে আমি যত বেশি উত্তর দিব তারা তত বেশি সার্ভেটা বড় করার চেষ্টা করবে। এখন আমি যদি এখান থেকে দেখা যায় 10টার মতো ডেস্টিনেশন সিলেক্ট করি, তো দেখা যায় পরবর্তীতে ওই 10টার জন্য কোয়েশ্চেন করতে পারে, কবে গেছি, কতজন নিয়ে গেছি, কিভাবে কি করছি না করছি, ভিন্ন রকমের একটা ডিটেলস জিজ্ঞেস করতে পারে। তো চেষ্টা করবেন শেষ দিক দিয়ে যা সার্ভেটা শর্ট করার, কম কম উত্তর দেওয়ার বা নেগেটিভভাবে আর কি উত্তর দিয়ে সার্ভেটা শর্ট করার, না হলে ওরা আরও বেশি বেশি কোয়েশ্চেন করার চেষ্টা করবে আর কি। তো জিজ্ঞেস করছে যেহেতু এখান থেকে কোন কোন জায়গাগুলোতে আমি অলরেডি ভিজিট করছি, তো আমি অস্ট্রেলিয়াতেই দেখলাম ওখানে আমার আত্মীয় আছে, এই জন্য আর কি আমি ভিজিট করছি ওইখানে। তারপর হলো আমি হাওয়াইতে অলরেডি গেছি, কানাডাও গেছি, আর পাশাপাশি আর কোনটা দেওয়া যায়, ইতালি গেছি, দিয়ে এই 4টাই দিলাম, বেশি দিলে আবার আর বেশি ইউজ করবে। তারপর এই যে হুইচ হ্যাভ ইউ ভিজিটেড ইন দ্য লাস্ট 5 ইয়ার্স, তো আমি যে 4টা দিছি যে এই 4টা জিনিস আমি অলরেডি ওইখান থেকে অলরেডি ভিজিট করছি। তো এই জিজ্ঞেস করছে এই 4টার থেকে গত 5 বছরে আমি কোন কোন জায়গাতে বেশি, মানে গত 5 বছরে এই 4টা থেকে কোন কোন জায়গাতে আমি ভিজিট করছি এটা জিজ্ঞেস করছে। তো 5 বছরে এখান থেকে কানাডা আর অস্ট্রেলিয়া দিয়ে দিই, এই দুইটাতে ভিজিট করছি। তারপর হুইচ হ্যাভ ইউ ভিজিটেড ইন দ্য লাস্ট 12 মাস, তো এই দুইটা থেকে গত 12 মাসে আমি কোনটাতেই করছি। তো এখান থেকে গত 12 মাসে আমি শুধু অস্ট্রেলিয়াতে ভিজিট করছি। একটু শর্ট করার চেষ্টা করতেছি আর কি, না হলে আর কি বেশি বেশি জিজ্ঞেস করবে। তারপর হলো বেস্ট অন ইউর এক্সপিরিয়েন্স ভিজিটিং ইচ ডেস্টিনেশন হাউ লাইকলি আর ইউ টু টক পজিটিভলি অ্যাবাউট দ্য ডেস্টিনেশন টু আদার্স। তো আমি তো এখানে কানাডা তারপর অস্ট্রেলিয়া এই জায়গাগুলোতে অলরেডি গেছি, তো আমার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে এই জায়গাগুলো সম্বন্ধে পজিটিভলি আমি অন্যদের সাথে কথা বলার চান্স কতটুকু এটা জিজ্ঞেস করছে। যেহেতু গেছি ভালোই লাগছে, তো আমি পজিটিভলি উত্তর দেবো যে হ্যাঁ আমি এটার ব্যাপারে ভালো পজিটিভলি কথা বলার চান্স আছে অন্যদের সাথে, এটা 7 দিয়ে দিলাম। আর অস্ট্রেলিয়া যেহেতু আমি কিছুদিন আগে গেছি, এটা একটু বেশি পজিটিভ দিলাম, এটা 8 দিলাম। তারপর হলো হোয়াই ডিড ইউ গিভ এ স্কোর অফ 8 ফর হাউ লাইকলি ইউ আর টু টক পজিটিভলি অ্যাবাউট অস্ট্রেলিয়া। তো এই যে একটু আগে বলছিলাম যে যেহেতু আমার কাছে অস্ট্রেলিয়াটা পজিটিভ যেহেতু দিছি, তো এখন জিজ্ঞাসা যে আমি কেন আমি পজিটিভলি কথা বলবো, কেন আমি এটা 8 দিলাম, এটা আর কি কারণ জিজ্ঞেস করছে, মানে পজিটিভলি কথা বলার কারণটা কি আর কি এটা জিজ্ঞেস করছে। তো আপনি চাইলে এখানে চ্যাট জিপিটি হেল্প নিতে পারেন। আমি এখানে নর্মালি বলছিলাম যে আই হ্যাড এ গুড experience the last time I visited অস্ট্রেলিয়া, মানে লাস্ট টাইম যখন আমি অস্ট্রেলিয়াতে ভিজিট করছি তখন আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, এই জন্য আর কি আমি পজিটিভলি কথা বলবো। চাইলে আপনি একটু বাড়া দিতে পারেন, শর্টে দিলেও কোনো অসুবিধা নাই। তো থ্যাংক ইউ ফর অল ইউর ফিডব্যাক সো ফার, উই নাও লাইক টু আস্ক সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট প্রিভিয়াস ট্রাভেল বিহেভিয়ার অ্যান্ড ইন্টেন্ডেন্ট ট্রাভেল বিহেভিয়ার। তো যে এটা এখন জিজ্ঞেস করবে যে আমি অলরেডি যেখানে ট্রাভেল করছি ওটার সম্বন্ধে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, আর পাশাপাশি ভবিষ্যতে কোন কোন জায়গাতে ট্রাভেল করার চান্স কতটুকু, কীভাবে কী, এগুলো আর কি জিজ্ঞেস করবে। For the next few questions, we would like you to focus on the most expensive international trip you have taken for leisure purposes over the last 5 years, excluding trips to destination below. আর কি তো এখন জিজ্ঞেস করবে যে গত 5 বছরে আমি কোন ট্রিপটাতে সবচেয়ে বেশি খরচ করছি আর কি, সবচেয়ে বেশি খরচ হয়েছে ওই ট্রিপটার সম্বন্ধে আর কি আমাকে এখন জিজ্ঞেস করবে। তবে ওই 5 বছরে যদি যেমন এই যেখানে কিছু এক্সপ্রেশন লিস্ট আছে, ইউএসএ, হাওয়াই, এই জায়গাগুলোতে যদি যেয়ে থাকি, মানে এখানে যদি বেশি টাকা খরচ হয়ে থাকে ওটা নেওয়া যাবে না, ওইটা বাদে অন্য যেই জায়গাটাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে ওটা সম্বন্ধে আর কি আমাকে এখন জিজ্ঞেস করবে। আচ্ছা দেখা যাক কি জিজ্ঞেস করে। তারপর টু দ্য নিয়ারেস্ট ইউএসডি হাউ মাচ ডিড ইউ স্পেন্ড অন দিস ট্রিপ।
মানে একে জিজ্ঞেস করছে যে লাস্ট 5 বছরে আমি যতগুলো জায়গাতে ট্রাভেল করছি তো ওইগুলোর মধ্যে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ কোন ট্রাভেলটা ছিল আর কি, এটা জিজ্ঞেস করছে। তো আমি দিয়ে দিই যে অস্ট্রেলিয়া, যে লাস্ট গত 12 মাসে যে অস্ট্রেলিয়া গেছিলাম ওটাতে সবচেয়ে বেশি খরচ হয়েছে আর কি, এয়ার ফেয়ার্স মানে আর কি প্লেন বাবদ আর কি খরচ কেমন হয়েছে। চাইলে আপনি এখানে চ্যাট জিপিটির থেকে একটা হেল্প নিতে পারেন, জানো মানে কতটা, কারণ আমরা তো আর অস্ট্রেলিয়াতে সত্যি যাই নাই, তো এক্স্যাক্টলি আর কি অ্যামাউন্টটা পুরোপুরি জানা নেই। তো আপনি চাইলে এখানে চ্যাট জিপিটির থেকে হেল্প নিতে পারেন যে এয়ার ফেয়ার কস্ট টু অস্ট্রেলিয়া for 2 people, sorry 3 day, for 3 people। যেমন যেখানে উত্তর দিয়ে দিছে ফ্রম ইউনাইটেড স্টেটস, যেহেতু আমাদের ভিপিএসটা ইউনাইটেডের ক্ষেত্রে ইউনাইটেড স্টেটস এরিয়াতে কানেক্ট করা আছে, তো এখানে আর কি ওরা ধরে নিছে যে অটোমেটিক আমি ইউনাইটেড স্টেটস থেকে আর কি করতেছি। তো এখানে দিছে যে যদি ইউনাইটেড স্টেটস থেকে আমি অস্ট্রেলিয়াতে যাই সিডনি অথবা মেলবোর্নে, তো ওইখানে ইকোনমিক ক্লাসে খরচ হবে 800 থেকে 1500 ইউএসডি। আর যদি ইউরোপ থেকে যাই, তো ইউরোপেটা আমরা না দেখলাম, আমরা শুধু ইউনাইটেড স্টেটস থেকে দেখি, যেহেতু আমরা ইউনাইটেড ইয়ের অনুযায়ী কানেক্টেড আছি আর সার্ভেটা আমরা তো ইউনাইটেড ইয়েরই বাসিন্দা, তো ইউনাইটেড স্টেটস থেকে দেখি যে ওইখান থেকে ইকোনমিক ক্লাসে 800 থেকে 1500। আচ্ছা ঠিক আছে, তো ইকোনমিক ক্লাসেরটাই ধরি। 3 জনের জন্য খরচ হবে ইউনাইটেড স্টেটসের থেকে অস্ট্রেলিয়া 2400 থেকে 4500। তো আমরা এই দুইটার মাঝখানে একটা নিয়ে নিই যে 3500 খরচ হয়েছে, 3500 ইউএসডি, 3500 ইউএসডি। আর বাকি যেমন খাবার দাবার অথবা ওইখানে যে গাড়ি ঘোড়ার খরচ অথবা আমি কোনো এন্টারটেনমেন্ট রিলেটেড কিছু খরচের জন্য আর কি, ওটা বাকি আর কি দেয় 1000 ইউএসডি দিয়ে দেই, বাকি সব কিছু মিলাইয়া 1000 ইউএসডি দিয়ে দিলাম। তো এবার জিজ্ঞেস করেছে যে ইনক্লুডিং ইউর সেলফ হাউ মেনি পিপল ডাজ দিস এক্সপেন্ডিচার কভার। তো মানে যে আমি যে ট্রাভেলটা যে ডেস্টিনেশনে ট্রাভেল করছিলাম অস্ট্রেলিয়াতে, তো এখানে দেখছি আমি সহ আর কতজন লোক ছিল আর কি যাদের খরচ আমি সহ ধরছি। তো এখানে দিয়ে দেবো আমি বাদে, আমার স্ত্রী আছে উনি অ্যাডাল্ট 18 বছরের ঊর্ধ্বে, তো আমি সহ 2 জন, আর চিলড্রেন শুধু 1 জন নিয়েছিলাম, যেহেতু 3 জন দিছি এখানে 3 জন। তারপর হাউ লং ওয়াজ ইউর ট্রিপ, হাউ মেনি নাইট ডাজ দিস এক্সপেন্ডিচার কভার। তো 2 রাত ছিলাম এখানে, 2 দিন দিয়ে দিব। তারপর হাউ মেনি ইন্ডিভিজুয়াল কান্ট্রিজ ডিড ইউ ভিজিট অন দিস ট্রিপ। তো মানে এই যে লাস্ট যে ট্রিপটাতে গেছিলাম, তো এখানে এই একটা ট্রিপে আমি টোটাল কয়টা কান্ট্রি ভিজিট করছি। তো এখানে শুধু একটাই দেবো যে আমি শুধু অস্ট্রেলিয়াতে ভিজিট করছি একটা, নেক্সট দিয়ে দিই। তারপর হুইচ অফ দ্য ফলোইং ডিসক্রাইব দ্য রিজন ফর ইউর ট্রিপ। তো এখানে জিজ্ঞেস যে আমি যে ট্রিপটাতে গেছি ওই ট্রিপটা কী রিলেটেড ছিল। তো আমি আগেই বলছিলাম যে অস্ট্রেলিয়াতে আমার আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে দেখা করতে গেছিলাম, এটাই সবচেয়ে সহজ হয়। তো এখানে দিয়ে দিলাম যে ভিজিটিং ফ্যামিলি অর ফ্রেন্ডস, এটা দিয়ে দিলাম। তারপর হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইবস হু ইউ আর ট্রাভেলিং উইথ অন ইউর ট্রিপ। ওই যে একটু আগে কিন্তু আমরা দিছি যে 3 জন ট্রাভেল করছি, তো এখানে 3 জনের মধ্যে একজন তো আমি, একজন আমার ওয়াইফ মানে স্পাউস আর কাপল পার্টনার, আর একজন হইল তো এখানে চাইলে টোটাল একবারে দিয়ে দিতে পারি যে অ্যাজ এ ফ্যামিলি উইথ ডিপেন্ডেন্ট চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস, অথবা অ্যাজ এ ফ্যামিলি উইথ অ্যাডাল্ট চিলড্রেন অনলি অ্যান্ড প্যারেন্টস, অথবা অ্যাজ এ ফ্যামিলি উইথ চিলড্রেন প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস উইথ ওয়ান অর মোর আদার ফ্যামিলিস উইথ এ ফ্রেন্ড। তো আর ক্যামেরা এখানে এটা দিয়ে দিব যে অ্যাজ এ ফ্যামিলি মানে আমি, আমার ওয়াইফ আর ডিপেন্ডেন্ট মানে 18 বছরের নিচে একজন সন্তান, এই 3 জন গেছে। তো অ্যাজ এ ফ্যামিলি উইথ ডিপেন্ডেন্ট চিলড্রেন অ্যান্ড প্যারেন্টস এটা ক্লিক করবো। তো আপনি যদি 2 জন যেয়ে থাকেন তাহলে আপনি 2 জনের ক্ষেত্রে যেটা দিতে পারেন, আরও যদি লোক বেশি যান তাই। তো আমি যেহেতু 3 জন দিয়েছিলাম, 3 জনের ক্ষেত্রে এটা হবে উত্তর, এটা দিয়ে দিলাম। তারপর হোয়াট ডু ইউ কনসিডার টু বি দ্য মোস্ট ডিজায়ারেবল হলিডে ডেস্টিনেশন ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে কোন জায়গাগুলো আমার সবচেয়ে বেশি ঘোরার জন্য সবচেয়ে বেশি ভালো হয়, এটাকে জিজ্ঞেস করছে হলিডের ক্ষেত্রে। এখান থেকে চাইলে আপনি গুগল করতে পারেন অথবা চ্যাট জিপিটি হেল্প দিতে পারেন, অথবা চাইলে আপনি নিজেই 3টা দিতে পারেন। যেমন অস্ট্রেলিয়াতে বেশি বিখ্যাত হচ্ছে মেলবোর্ন, সিডনি আছে, এই জায়গাগুলো বেশি ফেমাস। তো আপনি চাইলে এখান থেকে 3টা দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনি গুগলের হেল্পও নিতে পারেন। মেলবোর্ন, সিডনি, 2টা শহরের নাম দিয়ে দিলাম যে এই 2টা শহরে ঘোরা বেশি ভালো লাগে। তারপর হুইচ অফ দ্য ফলোইং অস্ট্রেলিয়ান ডেস্টিনেশন আর ইউ কনসিডারিং ট্রাভেলিং ইন দ্য নেক্সট 4 years।
তো যে অস্ট্রেলিয়ার এখানে কিছু সুন্দর ঐতিহ্যবাহী কিছু জায়গা আছে, সিটি আছে। তো এখানে জিজ্ঞেস যে আগামী 4 বছরে অস্ট্রেলিয়ার কোন জায়গাগুলোতে যাওয়ার সম্ভাবনা আছে আমার আর কি। তো এখানে আমি দিয়ে দিই সিডনি, মেলবোর্ন আমি অলরেডি গেছি, তো এটা দিলাম না। আচ্ছা, তারপর যেহেতু মেলবোর্নটা ওইখানে ক্লিক করছিলাম যে এই জায়গাগুলো বেশি সুন্দর, তো মেলবোর্নও দিয়ে দেয় পাশাপাশি। আর তাই কাকাডু ন্যাশনাল পার্ক দিয়ে দেয়, এটা যেটাও খুব ভালো, দিয়ে দিলাম 4টা। তারপর ফর হুইচ অফ দ্য ফলোয়িং অস্ট্রেলিয়ান ডেস্টিনেশনস ক্যান ইউ ইমাজিন হোয়াট এ হলিডে উড বি লাইক দেয়ার। মানে এই ডেস্টিনেশনগুলোর মধ্যে কোনটা আর কি হলিডের জন্য অস্ট্রেলিয়াতে এই ডেস্টিনেশনগুলো হলিডের জন্য খুব ভালো হবে, এটা কি ইমাজিন করতে পারছে। তো এখান থেকেও 2টা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, ব্রিসবেন দিয়ে দিলাম, ক্যাঙ্গারু আইসল্যান্ড দিয়ে দিলাম, যেহেতু ক্যাঙ্গারুর জন্য অস্ট্রেলিয়া বেশি ফেমাস, এটা দিয়ে দিলাম। তারপর হুইচ অস্ট্রেলিয়ান ডেস্টিনেশনস আর ইউ কনসিডারিং ফর ইউর নেক্সট প্ল্যান্ড হলিডে। তো আমি অস্ট্রেলিয়াতে যদি নেক্সট কোনো হলিডে প্ল্যান করি, সেই ক্ষেত্রে এখান থেকে কোন জায়গাগুলো আমি সবচেয়ে বেশি কনসিডার করবো আর কি, এটা জিজ্ঞেস করছে। তো এখানে সিডনি আছে, কাকাডু ন্যাশনাল পার্ক আছে, মেলবোর্ন আছে। যেহেতু আমি এই 3টা সিলেক্ট করছিলাম, এই 3টা বেশি ডিজায়ারেবল আর কি ডেস্টিনেশন হলিডের জন্য। তারপর আই হ্যাভ ডিসাইডেড অন দ্য এরিয়া অর রিজিয়ন অস্ট্রেলিয়া বাট নট। তো এখানে আর কি দিয়ে দিই যে আমি অস্ট্রেলিয়ার কোন জায়গাতে যাব এটা ডিসাইড করছি, কিন্তু এক্স্যাক্টলি ডেস্টিনেশনটা কী হবে এটা এখন তুই আপাতত ডিসাইড করি না, এটা দিয়ে দিই, কারণ কবে না কবে যাবো তার কোনো ঠিক নেই। তারপর হুইচ অফ দিস অস্ট্রেলিয়ান ডেস্টিনেশন ডু ইউ অ্যাসোসিয়েট উইথ দ্য ফলোয়িং অ্যাট্রিবিউটস। অথেন্টিক, ইন্ডিজিনিয়াস এক্সপিরিয়েন্স, মানে আদিবাসী আর কি। তো ওখানে আদিবাসীর ক্ষেত্রে তাসমানিয়ান দিয়ে দেয়, কারণ ওরা এটার জন্য বেশি। বারবোসাও দিয়ে দিলাম, এই 2টা দিয়ে দিই। নেক্সট, তারপর ডিফারেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং লোকাল ওয়েলফেয়ার, মানে ওইখানের লোকাল প্রাণীদের ক্ষেত্রে প্রাণীদের জন্য কোন জায়গাটা ফেমাস। তো এখানে ক্যাঙ্গারু দিয়ে দিই, ওটা করি যে ক্যাঙ্গারু আইসল্যান্ড, তারপর কাকাডু ন্যাশনাল পার্ক, এই 2টা দিয়ে দিলাম। ইন্টারেস্টিং ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, মানে উৎসবের জন্য আর কি যে জায়গাগুলো ফেমাস অস্ট্রেলিয়াতে, তো এই জন্য সিডনি দেওয়া যায়, মেলবোর্ন দেওয়া যায়, অ্যাডিলেড দেওয়া যায়, এই 3টা বেশি ফেমাস, যেহেতু এখানের সবচেয়ে ব্যয়বহুল শহর, ওখানে উৎসবটা বেশি হয়, ভ্যালু ফর মানি, সিডনি দিলাম। আর যেহেতু ওইখানে বলছিলাম যে এই জায়গাগুলো বেশি ডিজায়ারেবল ঘোরার জন্য, তো ভ্যালি ফর মানি তো এগুলো দেওয়া দরকার, মানে কি টাকা উসুল হবে যেখানে গেলে, তো এই 3টাই দিলাম। এই ব্যাপারে কিন্তু যে ফার্স্টে আমরা কোশ্চেন ছিল যে এই টপিকগুলো, যেরকম এ গুড রেঞ্জ অফ অ্যাকোমোডেশন অপশন, আমরা এখানে আগে এইগুলোর ব্যাপারে বসি। তো এখানে আর কি অস্ট্রেলিয়ার জায়গার ব্যাপারে আর কি জিজ্ঞেস করতেছে। তো হোটেল তারপরে ট্রান্সপোর্টেশন সব কিছু মিলে আর কি এই ক্ষেত্রে আর কি কোন যে শহরগুলো বা যাই ডেস্টিনেশনগুলো বেশি বেটার হয়, প্রথম মাথায় আসে এই জিনিসগুলো চিন্তা করলে। তো এটার জন্য দেওয়া যায় মেলবোর্ন, দেওয়া যায় সিডনি, দেওয়া যায়, কারণ এগুলো বেশি উন্নত মানের জায়গা, এখানে এইসব জিনিস ভালো পাওয়া যায়। বিউটিফুল ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আর কি কোন জায়গাগুলো ফেমাস। তো এখানে টাসমানিয়া দেওয়া যায়, ওদেরটা একটুখানি লোকাল টাইপের, ক্যাঙ্গারু আইসল্যান্ড দেওয়া যায়, ন্যাশনাল পার্কটাও খুব সুন্দর, এই 3টা দিয়ে দিলাম। গুড ফুড, মানে ভালো খাবারের জন্য, এটা মেলবোর্ন দেওয়া যায়, সিডনি দেওয়া যায়, এই 2টাই দেওয়া যায়, খাবারের জন্য ফেমাস, এই ফ্যামিলি ফ্রেন্ডলি ডেস্টিনেশন, এই জন্য চাইলে সিডনি দেওয়া যায়, মেলবোর্ন দেওয়া যায়, তারপর এটাও দিয়ে দেয়, অ্যাডিলেডও দেওয়া যায়। এ ভাইব্রেন্ট সিটি লাইফস্টাইল, এই যে জীবন্ত জীবনযাপনের জন্য যেখানে সবসময় ভালো থাকবে, উন্নত মানের, এই জন্য সিডনি মেলবোর্ন দিয়ে দিই। তারপরে রোমান্টিক ডেস্টিনেশন, মানে কাপলদের জন্য আর কি যেটা ভালো, এই জন্য সিডনি সবচেয়ে বেস্ট, মেলবোর্নও দেওয়া যায় চলে। তারপর হ্যাভ ইউ সিন, হেয়ার্ড অর রিড এনিথিং অ্যাবাউট দিস ডেস্টিনেশন রিসেন্টলি। তো আর কি এখানে জিজ্ঞেস করছে যে আপাতত যে এই কিছুদিন যাবত, লাস্ট কিছুদিনের মধ্যে এই যে এখানে যে ডেস্টিনেশনগুলো আছে, এই ডেস্টিনেশন সম্বন্ধে কোনো অ্যাড অথবা গান, মানে যে কোনো জিনিস আর কি, কোনো কিছু শুনছি বা দেখছি অথবা জানছি কিনা এই ডেস্টিনেশন সম্বন্ধে। তো আমি আগেই বলছিলাম অলরেডি সার্ভেটা কিন্তু শেষ পর্যায়ে এসে পড়ছে, আমরা অনেকক্ষণ পর্যন্ত সার্ভেটা করতেছি। তো এখানে কিছু প্রত্যেকটা সার্ভের জন্য একটা সময় নির্ধারণ করা থাকে, যেমন এই যে এখানে আমরা এটাতে ঢুকছিলাম, চলে গেছে, যাই হোক 19 মিনিটের একটা সার্ভেতে ঢুকছিলাম, এটার জন্য ছিল 19 মিনিট দেওয়া। তো সচরাচর 19 মিনিট দেওয়া থাকলেও কম বেশি হইতেই পারে, এক্স্যাক্টলি হয় না। তো আমরা কিন্তু অলরেডি এই সার্ভেটা অনেকক্ষণ ধরে করতেছি, অনেক সময় হয়ে গেছে।
তো চেষ্টা করব যখন সার্ভেটা শেষ পর্যায়ে চলে যাব তখন আমরা সার্ভেটা শর্ট করার চেষ্টা করব, কোশ্চেন কিছু কিছু কম দিয়ে নেগেটিভ উত্তর দিয়ে এই সার্ভেটা শর্ট করার চেষ্টা করব। না হলে আমি যত বেশি উত্তর দিব তারা সার্ভেটা তত বেশি বড় করার চেষ্টা করবে। তো আমি দিয়ে দেবো যে না, লাস্ট কিছুদিনের মধ্যে আমি এইসব ডেস্টিনেশন ব্যাপারে কিছুই তেমন একটা দেখি নাই কেন, না হলে ওটা নিয়ে আবার জিজ্ঞেস করবে যে আমি এই জন্য দেখি নাই। যাক গেল। তারপর we are now going to ask some questions about events, organized gatherings or activities that bring together people who share a common interest. তো এখন আমাদের কিছু ইভেন্ট, যেমন এই যে কনসার্ট অথবা খেলাধুলার ক্ষেত্রে কিছু ইভেন্ট অর্গানাইজ করা থাকে না, অথবা সবাই একসাথে গ্যাদারিংয়ের জন্য যারা কমন কিছু ইন্টারেস্ট থাকে, তো এরকম কিছু ইভেন্ট আমাদেরকে দেখাবে, দেখে কি বলে। তারপর when considering an international trip for leisure, how likely are you to choose a destination based on an event? তাকে এটা জিজ্ঞেস করছে যে নেক্সট যখন আমি একটা ইন্টারন্যাশনাল ট্রিপের জন্য প্ল্যান করব, তো ইভেন্ট বেসড আর কি ওই ট্রিপটা নেওয়ার চান্স কতটুকু। ইভেন্ট বলতে আর কি এখানে বুঝেছে যে ইভেন্টস আর অফটেন মেইন রিজন ইভেন্ট। আগে এটা বলে দেয় যে ইভেন্ট বলতে আর কি বুঝেছে যেমন কনসার্ট থাকতে পারে, অথবা একটা ফুটবল একটা গেম, যেমন দেখা যায় ইউএসএ ভার্সেস মেক্সিকোর একটা ফুটবল ম্যাচ, অথবা বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ। তো এই ম্যাচটা দেখার জন্য তো ইন্টারন্যাশনালি অনেকজনে ট্রাভেল করে, যেমন আমি ইউএসএ থেকে স্পেনে গেলাম বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ দেখার জন্য, শুধুমাত্র ম্যাচটা দেখার জন্য কি আমি ইউএসএ থেকে স্পেনে ট্রাভেল করতেছি, এরকম কিছু ট্রাভেল থাকে আর কি। তো এটা জিজ্ঞেস যে ইভেন্ট বেসড আর কি আমার নেক্সট ইন্টারন্যাশনাল ট্রিপটা হওয়ার চান্স কতটুকু। তো এখানে কিছু অপশন আছে, যেমন ইভেন্টস আর অফটেন দ্য মেইন রিজন আই উড চুজ এ ডেস্টিনেশন। তো মানে ওই ইভেন্টের উপরে নির্ভর করে আর কি আমার নেক্সট ডেস্টিনেশন চুজ করা হবে, অথবা ইভেন্টস হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন ডেস্টিনেশন চয়েস, মানে যেই ডেস্টিনেশন আমি চুজ করবো ওটার ক্ষেত্রে কি ইভেন্টটাও মোটামুটি আমার ভালো একটা ইম্প্যাক্ট রাখে, অথবা ইভেন্টস হ্যাভ সাম ইম্প্যাক্ট অন ডেস্টিনেশন চয়েস, মানে ওই ডেস্টিনেশন চুজ করার ক্ষেত্রে ইভেন্টটা মোটামুটি কম আর কি কিছু ইম্প্যাক্ট রাখে। আর অথবা ইভেন্ট ডোন্ট ইনফ্লুয়েন্স ডেস্টিনেশন চয়েস বাট আই উড সিক আউট ইভেন্টস ওয়ান্স দেয়ার। আর কি এখানে আর কি এটা বুঝাইছে যে আমি যে ডেস্টিনেশনে চুজ করবো সেটাতে আর কি আমার ইভেন্টে তেমন কোনো ইম্প্যাক্ট নাই, তবে আমি ওইখানে যে তারপর আমার ইভেন্টে আর কি খোঁজখবর নিতে পারি চাইলে। আর শেষে অপশন আছে যে ইভেন্টস ডোন্ট ইনফ্লুয়েন্স ডেস্টিনেশন চয়েস অ্যান্ড আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন দ্যাম হোয়ার অন হলিডে, অথবা যে শেষের অপশনটা বুঝেছে যে আমার ইভেন্টের ক্ষেত্রে ইভেন্টের প্রতি তেমন একটা ইন্টারেস্ট নাই, আমি হলিডের ক্ষেত্রে যখন ইন্টারন্যাশনালি ট্রাভেল করি ইভেন্টে আমি তেমন একটা কনসিডার করি না, এটা আমার তেমন কিছু একটাই নেই। তো এখানে মাঝে বরাবর দিব যে হ্যাঁ মোটামুটি আর কি ইম্প্যাক্ট থাকে, যে অনেক সময় বাইরের দেশে ট্রাভেল করলে খেলা অথবা কনসার্টের প্রতি মোটামুটি আমার কিছু আগ্রহ থাকে, তো মাঝেরটা দিয়ে দিলাম আর কি সেফ অপশন ওইটা। তো তারপর কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ইভেন্টস উড মোস্ট মোটিভেট ইউ টু ট্রাভেল ইন্টারন্যাশনালি। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো জিজ্ঞেস করছে যে নেক্সট ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে কোনটা আমাকে সবচেয়ে বেশি উদ্গ্রীব করে তুলবে আর কি। তো এখানে ফ্যাশন ইভেন্টস আছে, তারপর ওয়ান্স ইন এ লাইফ টাইম ইভেন্টস আছে, কিংস ইনগ্রেশন যেমন আর কি রাজাদের অভিষেক হয় ওয়ান্স ইন এ লাইফ টাইম, যেগুলো কি খুব বছরে অনেক অথবা জীবনে একবারই হয়ে থাকে, অথবা মেজর স্পোর্টস যেমন বলছিলাম একটু আগে ওয়ার্ল্ড কাপের ম্যাচ থাকতে পারে, অলিম্পিকের গেম থাকতে পারে, যেমন এবছরের অলিম্পিক গেল ওটা ফ্রান্সে হয়েছে, অনেকে শুধু ফ্রান্সে ট্রাভেল করছে অলিম্পিক গেম দেখার জন্য, এটা একটা আর কি কারণ। তারপর অথবা আর্ট বা ফিল্ম ফেস্টিভ্যাল, এখানে দেখা যায় যে ভেনিস, তারপর অস্ট্রিয়াতে ওপেরা টাইপের কিছু ফিল্ম অথবা আর্ট ফেস্টিভ্যাল থাকে, ওগুলো দেখার জন্য অনেকে ট্রাভেল করে, যার যার শখ আর কি যেরকম, অথবা রিলিজিয়াস অনেকে আর কি যেমন ইতালির রোমে খ্রিশ্চানরা তাদের ওই ইয়ের জন্য ট্রাভেল করে থাকে, অথবা লোকাল সেলিব্রেশন, প্রত্যেক দেশে কিছু ঐতিহ্যবাহী কিছু উৎসব থাকে, যেমন জাপানে আগেই বলছিলাম, তো অনেকে আছে জাপানের উৎসবগুলো অ্যাটেন্ড করার জন্য জাপানে ট্রাভেল করে থাকে। তারপর হেলথ অথবা ওয়েলবিং, অনেকে চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যায় থাকে, যেমন বাংলাদেশে থেকে অনেকে সিঙ্গাপুরে যায়, অথবা ইন্ডিয়াতে যায়, অথবা আমেরিকাতে যায় চিকিৎসার জন্য, এটার জন্য ট্রাভেল করে। তারপর আর্টিস্ট ওয়ার্ল্ড ট্যুর, অনেকে আছে যে শুধু কিছু কিছু ব্যক্তি যেমন টেইলর সুইফট একটা সিঙ্গার, ওর কনসার্ট দেখার জন্য, অথবা লিওনেল মেসি ওর একটা ম্যাচ দেখার জন্য, এরকম বিভিন্ন আর কি আর্টিস্টদের শুধু আর্টিস্টদের দেখার জন্য আর কি ভিন্ন দেশে ট্রাভেল করে থাকে ওইরকম, অথবা ফুড অ্যান্ড ওয়াইট ফেস্টিভ্যাল, কিছু কিছু খাবারের জন্য কিছু উৎসব আছে ওই জিনিসগুলোর জন্য অনেক দেশ ফেমাস, যেমন এই যে অক্টোবর ফেস্ট ইন জার্মানি, অক্টোবরে একটা উৎসব হয়ে থাকে খাবার দাবারের জন্য, ওইখানে বিয়ার আরও ভিন্ন রকম নিয়ে একটা উৎসব থাকে। তারপর অস্ট্রেলিয়াতে মেলবোর্ন ফুড অ্যান্ড ওয়াইন ফেস্টিভ্যাল, মেলবোর্নে আর কি খাবার এবং ওয়াইন নিয়ে একটা উৎসব থাকে।
এইরকম কিছু উৎসবের জন্য অনেকে ওই দেশগুলোতে আর কি ট্রাভেল করে থাকে, অথবা ইন্টারন্যাশনাল কনভেনশনস আর কি মিটিংয়ের জন্য, বা অথবা কিছু গেমিক কমিক কন মানে মুভির ইভেন্টের জন্য আর কি কিছু ইভেন্ট কনভেনশন থাকে, ওইগুলোর জন্য ট্রাভেল করে, অথবা অ্যাডভেঞ্চার মানে ঘোরাফেরার জন্য, তারপরে কালচারাল হেরিটেজ মানে প্রাকৃতিক সৌন্দর্য অথবা ঐতিহ্যবাহী কিছু জায়গা নিদর্শন করার জন্য, তারপরে এনভায়রনমেন্টাল আর ইকো ট্যুরিজম, অনেকে আছে আর কি ইকো ফ্রেন্ডলি কিছু জায়গা দেখার জন্য আর কি ওইগুলা বিশ্বের কাছে তুলে ধরার জন্য আর কি অনেকে ট্রাভেল করে থাকে, অথবা মিউজিক ফেস্টিভ্যালে যেমন বলছিলাম কিছু কনসার্ট অথবা শো এর জন্য আর কি অনেকে ট্রাভেল করে থাকে। তো এখানে ভিন্ন রকমের অপশন আছে, যে সবগুলো বললাম। এখানে জিজ্ঞেস যে নেক্সট আমার ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য কোনটা আমাকে বেশি মোটিভেট করতে পারে। তো এখানে আমার লজিক্যালি বলা যায় যে অ্যাডভেঞ্চার, অনেক বেশিরভাগ মানুষ তো আর কি ঘোরাফেরার জন্য না, এখানে আর কি অ্যাডভেঞ্চারের মধ্যে আউটডোর ইভেন্টস বুঝাইছে সার্ফিং, অনেকে সার্ফিংয়ের জন্য যেতে কত এক্সট্রিম স্পোর্ট যেমন বাঞ্জি জাম্পিং, ভিন্ন রকমের ইয়ের জন্য ভিন্ন দেশে যেয়ে থাকে। আমার এটা দেওয়ার দরকার নেই, থাকে এটা আমি দিব না। তো এখানে আমি এটাই দিব যে কালচারাল এবং হেরিটেজ ফেস্টিভ্যাল, মানে ভিন্ন রকমের ওই দেশের ঐতিহ্যবাহী কিছু জায়গা, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আর কি এটাই দিব, যে এটা দেখার জন্য, অথবা লোকাল সেলিব্রেশন, প্রত্যেক দেশে কিছু লোকাল উৎসব থাকে, ওই জিনিসগুলো দেখার জন্য আর কি যাবো। এই দুইটা সবচেয়ে ভালো, এই দুইটাই দেওয়া যায়, দুটো দিলাম। তারপর ইফ অস্ট্রেলিয়া হোস্টেড এ মেজর ইভেন্ট ইন ইউর এরিয়া অফ ইন্টারেস্ট, হাউ লাইকলি আর ইউ টু ট্রাভেল স্পেসিফিক্যালি ফর দ্যাট ইভেন্ট। দেখেন যে আমি কিন্তু যে অস্ট্রেলিয়াতে কিছু কিছু জায়গা দিয়েছিলাম যেগুলো আমার খুব পছন্দের, যেমন মেলবোর্ন, তারপর সিডনি, তো যেমন জায়গা দিয়েছিলাম, তো ওই জায়গাগুলোতে যদি অস্ট্রেলিয়া কোনো ইভেন্ট হোস্ট করে, যেমন অলিম্পিক অথবা ক্রিকেট বিশ্বকাপ অথবা রাগবি অথবা ফুটবল বিশ্বকাপ, এরকম কোনো শো যদি তারা হোস্ট করে, তখন আর কি আমার ওই ওই এরিয়াগুলোতে ট্রাভেল করার চান্স কতটুকু আর কি এটা জিজ্ঞেস করছে। তো এখানে অপশন আছে যে ভেরি লাইকলি আই উড ডেফিনেটলি ট্রাভেল টু অস্ট্রেলিয়া ফর সাচ এন ইভেন্ট, মানে ওই ইভেন্টটার জন্য আমি অবশ্যই অস্ট্রেলিয়াতে ট্রাভেল করব, অথবা লাইকলি মানে মিডিয়াম রেঞ্জের আই উড কনসিডার ট্রাভেলিং, মানে আমি এটার জন্য ভেবেচিন্তে দেখতে পারি যদি আমার ইন্টারেস্টে আর কি হয়, অথবা নিউট্রাল আই উড ট্রাভেল ডিপেন্ডিং অন ফ্যাক্টরস লাইক কস্ট টাইমিং, মানে যে আমি ট্রাভেল করতে পারি যদি আমার সময়ের সাথে ওইটা মিলে, অথবা খরচ বাবদ কীরকম হইতে পারে, অথবা আমি তখন কাজের থেকে ফ্রি থাকবো কিনা, সব কিছু যদি টাইমিংয়ে মিলে তাহলে আমি যেতে পারি। আর এরপর আছে আনলাইকলি, যে না আমি ওখানে এই কোনো ইভেন্টের জন্য আমি ওখানে যাব না, আর ওই রকম কোনো ইভেন্ট আমি আমার বাড়ির আশেপাশে দেখাই বেশি পছন্দ করব। তারপর আছে ভেরি আনলাইকলি, যে না আমি ওই রকম কোনো ইভেন্টের জন্য সেটাতে যাবোই না। এবার লাস্ট আমি নিউট্রাল দিব, যে হ্যাঁ মাঝামাঝি যদি আমার সময় পোষায় তাহলে আমি যাইতেও পারি, সবসময় এইটাই সেফ অপশন থাকে আর কি। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ ইভেন্টস উড মোস্ট লাইকলি মোটিভেট ইউ টু ট্রাভেল টু অস্ট্রেলিয়া। বুঝি একটু আগে যে এই জিনিসগুলো বললাম প্রত্যেকটা জিনিস, তো এখানে কোনটার জন্য আর কি আমি অস্ট্রেলিয়াতে ট্রাভেল করার চান্স সবচেয়ে বেশি থাকতে পারে। তো এখানে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য যে একটু আগে বলছিলাম ওদের আর কি কালচারাল কিছুই থাকে জন্য, যে মেলবোর্নে না এটা না সরি, এই যে ফুড ওটা কই গেল, এই যে ফুড ফেস্টে মেলবোর্নে কিছু একটা উৎসব আছে খাবার এবং ওয়াইন নিয়ে, এটার জন্য অস্ট্রেলিয়াতে খুব এটা ফেমাস, তো এটার জন্য অস্ট্রেলিয়াতে চাইলে ট্রাভেল করা যায়, এটাই দিলাম। এছাড়া অস্ট্রেলিয়াতে তেমন আর এখানে মানে এখানের থেকে তেমন আর কোনো চান্স নাই অন্য কিছুর জন্য যাওয়ার, এটা দিয়ে দিলাম। তারপর নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ রেস্টুরেন্ট রেটিংস অর অ্যাকোলেটস হ্যাভ ইউ হেয়ার্ড অফ। তো এখানে কি অনেক কিছু হোটেল আছে, তারপর অ্যাকোলেটস মানে হোটেলের পাশাপাশি মোটেল থাকে আর বড় 5 স্টারই থাকে। তো এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, তো এই জিজ্ঞেস করছে যে এখান থেকে কোনগুলো নাম আমি আর কি শুনছি। তো এখান থেকে চাইলে আপনি যদি কোনোটা না শুনে থাকেন, দুই একটা তো দেওয়া জরুরি, তো এখান থেকে দুইটা দিবেন, আর ওই দুইটার জন্য ওখানে গুগল করে নেবেন যে ওটা কোথায় বা কীভাবে কী, নর্মালি একটু কিছু আইডিয়া নিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে মিশেলিন স্টার দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম, এই দুটো দিয়ে দিলাম। চাইলে আপনি নানা দেব দিতে পারেন যে এখান থেকে কোনোটা শুনেন। আচ্ছা আমি এখান থেকে থাক দুইটাই দিই। দেখছেন যখন আবার জিজ্ঞেস করছে যে when choosing destination for international leisure trip, how much does that destination having a restaurant with the rating or accolade below impact your destination। আগে এখানে জিজ্ঞেস করছে যে আমি যখন ইন্টারন্যাশনালি কোথাও একটা ট্রাভেল করি, তো এখানে তো অনেক রেস্টুরেন্ট থাকে, তো এমন কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো পুরো দুনিয়াব্যাপী ওয়ার্ল্ডের সেরা 50টা রেস্টুরেন্টের মধ্যে একটা।
তো আর কি এই রেটিংগুলো ওই রেটিংওয়ালা রেস্টুরেন্টগুলো আর কি আমার ওই জায়গাতে ট্রাভেলের ক্ষেত্রে কতটুকু ইম্প্যাক্ট রাখে আর কি। তো ওই যে সেম লিটেল অথবা একেবারে ইম্প্যাক্ট রাখে না, অথবা সিগনিফিকেন্ট, অথবা অনেক বেশি ইম্প্যাক্ট রাখে। তো সবসময় মাঝারিটা দিব যে মোটামুটি ইম্প্যাক্ট রাখে, এটার ক্ষেত্রে সেম মিশেলিন স্টার। তারপরে যে আবার শুরুর দিকে একটা বলছিলাম যে ওরা মাঝে মধ্যে কোয়ালিটি চেক কোয়েশ্চেন মানে ট্রিকি কোয়েশ্চেন করে থাকে আমাদের অ্যাটেনশন আছে কি না এটা চেক করার জন্য। অলরেডি দিয়ে দিয়েছে প্লিজ সিলেক্ট ডিসঅ্যাপ্রুভ ফ্রম দ্য লিস্ট বিলো, দিস ইজ এ কোয়ালিটি চেক কোয়েশ্চেন। তো আমরা যেটা বলছি সেটা ডিসঅ্যাপ্রুভ চেক দিব। অনেক সময় আছে দেখা যায় সার্ভে অনেক দেরি হয়ে গেলে অনেকে তাড়াতাড়ি কোয়েশ্চেনগুলো না পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করে যায়, মাঝের একটা দিয়ে দেয়। তখন দেখা যায় যে এখানে অলরেডি বলে দিচ্ছে ডিসঅ্যাপ্রুভটা চুজ করতে, কিন্তু আমি তাড়াহুড়োতে নিউট্রাল দিয়ে দিলাম। তো আমি যে এত কষ্ট করে এত পুরো সার্ভেটা করলাম, দেখা যায় একটা ট্রিক কোয়েশ্চেন ভুল করার কারণে আমরা সার্ভে থেকে আউট করে দিব। তখন আমরা এত কষ্টের কোনো ফল পাইলাম না। আমি তাই কোয়েশ্চেনগুলো খুব মনোযোগ সহকারে পড়তে হবে, যা চাইছে সেইটাই করতে হবে। গ্রেড 2 পাস সেকেন্ড কোয়ালিটি চেক কোয়েশ্চেন। যাক এটা গেল, এরপরে দেখা যাক। উই আর নিয়ারলি দেয়ার, জাস্ট এ ফিউ মোর কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউ। অলমোস্ট সার্ভেটা শেষের পর্যায়ে এসে পড়ছে, এখন আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে আর কি। ওই যে ফার্স্টেই বলছিলাম যে প্রোফাইল সম্বন্ধে, তো আপনার সবাইকে একটা করে ভিন্ন ভিন্ন যাকে একটা প্রোফাইল দিয়ে দেওয়া হবে, সেই প্রোফাইল অনুযায়ী কাজ করবেন। ওই শেষের দিক দিয়ে ক্লাসিফিকেশন পারপোজ বলতে কিছুই আছে, তো শেষে ওই প্রোফাইল ব্যাপারে কিছু জিজ্ঞেস করে, যেমন আমার বয়স কত, বা আমার জেন্ডার কি, আমার বাড়িতে কে কে আছে, কতজন লোক আছে, সন্তান কতজন, ধরেন সন্তান দিলাম 2 জন, তো ওই 2 জনের বয়স কেমন, আমার ওয়াইফের বয়স কেমন, আমরা থাকি কোথায়। তারপর হলো আমেরিকাতে প্রত্যেকটা স্টেটেরই একটা জিপ কোড থাকে, তো জিপ কোডটাও জিজ্ঞেস করে। একটা জিনিস খেয়াল রাখবেন, শুরুর দিকে অনেক সময় জিপ কোড জিজ্ঞেস করে যে আমি কান্ট্রি অথবা স্টেট একটা জিজ্ঞেস করে, আর পাশাপাশি জিজ্ঞেস করে যে জিপ কোডটা কী। তো আপনি শুরুর দিকে যেই জিপ কোডটা দিবেন, অনেক সময় শেষও আবার সেই জিপ কোডটা চায়। তো শুরু থেকে যেই জিপ কোডটা দিবেন শেষেও সেম ওইটাই দিতে হবে। ভিন্ন রকম দুই রকম দিলে কিন্তু ওরা ধরে ফেলবে যে আপনি ফ্রড টাইপের বা ভুল কিছু দিতেছেন। তো তখন আপনাকে পুরো সার্ভে কমপ্লিট করার পরেও পয়েন্ট আপনাকে দিবে না, বের করে দিবে, আর অ্যাকাউন্টটা সমস্যা হতে পারে। তো চেষ্টা করবেন সবসময় শুরুর দিকে যে উত্তরগুলো দিচ্ছেন সেটার সাথে মিল রেখা শেষেও সেরকম উত্তর দেওয়ার। তো এখন জিজ্ঞেস করছে যে হুইচ অফ দিস অ্যাক্সেসিবিলিটি নিডস ডু ইউ হ্যাভ হোয়েন ট্রাভেলিং। আগে এখানে জিজ্ঞেস করছে যে আমার ট্রাভেলের সময় এখান থেকে যে যেমন আছে পুশ চেয়ার্স অথবা প্রামস, ব্লাইন্ডনেস, লো ভিশন। এখানে জিজ্ঞেস করছে যে অনেকে আছে যে শারীরিকভাবে কিছু অক্ষম থাকে, যে পঙ্গু টাইপের অথবা হাতে সমস্যা, তারা হুইল চেয়ার নিয়ে যায়। অথবা অনেকে আছে চোখে কম দেখে, তারা ডাক্তারের প্রেসক্রিপশন করা চশমা ইউজ করে। অনেকে আছে কানে কম শুনে, তার জন্য কানের হেয়ার এড ইউজ করে। অনেকে আছে মোবাইল তেমন একটা বেশি ইউজ করতে পারে না। অনেকে আছে মোবাইলে পড়তে পারে না অথবা কম্পিউটারে পড়তে পারে না, তাই জন্য আর কি রিডার ইউজ করে। এরকম বিভিন্ন রকম আর কি শারীরিক কিছু অক্ষমতা যে থাকে ওই রকম। তো আমাকে দেখছো যে ট্রাভেল করার সময় আমি এখান থেকে কোনো কিছু কি আমার দরকার পড়ে কিনা, আমি দিব যে না আমার কোনো শারীরিক অক্ষমতা নেই, আমি পুরোপুরি ফিট, নানা দিক দিব। তারপর আর ইউ প্যারেন্ট, আমি কিন্তু ফার্স্টে আমার অনুযায়ী দিয়েছিলাম যে ইয়েস আমি একজন প্যারেন্ট, আমার বয়স 40 বছর আর আমার 2 জন ছেলে আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হইব। তো এই জন্য ইয়েস দিব, হ্যাঁ আমি একজন প্যারেন্ট। হাউ মেনি, এই যে আমি বলছিলাম যে আমার সন্তান কয়জন এটা জিজ্ঞেস করবে। তো আমি দিলাম যে আপনার প্রোফাইলে যা থাকবে, যেমন আপনার প্রোফাইলে দেওয়া থাকতে পারে যে আপনার সন্তান 3 জন, তো আপনি 3 জনও দেবেন। অথবা আপনার প্রোফাইলে দেওয়া থাকতে পারে আপনার সন্তান 2 জন, আপনার প্রোফাইলে যা থাকবে আপনি সেই অনুযায়ী দিবেন। আমার প্রোফাইলে 2 জন আছে তাই আমি 2 জন দিলাম। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং এজ গ্রুপস ডু ইউর চিলড্রেন লিভিং অ্যাট হোম ফল ইনটু, এই যে বলছিলাম আমার সন্তানদের বয়সও জিজ্ঞেস করবে। তো আমার 2 জন সন্তানের একজনের বয়স হলো 9, একজনের বয়স হলো 15। তো 9টা পরে হলো 5 আর 12-র মধ্যে, আর 15টা পরে 13 থেকে 17-র মধ্যে, এই দুটো দিয়ে দিলাম। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব দ্য হাউস হোল্ড ইউ লিভ ইন, মানে আমার ফ্যামিলিতে আর আমার ফ্যামিলিতে লোক কীরকম আছে, কতজন আর কি এটা জিজ্ঞেস করছে। যে লিভ উইথ মাই পার্টনার অ্যান্ড চিলড্রেন অথবা লিভ উইথ মাই চিলড্রেন অনলি। তো আমার ফ্যামিলি সম্বন্ধে জিজ্ঞেস করছে যে আমি তো আমার পার্টনারকে নিয়ে থাকি, মানে আমার ওয়াইফ আর পাশাপাশি আমার বাচ্চাদের নিয়ে থাকি, এই জন্য আমি এটা চুজ করবো যে লিভ উইথ মাই পার্টনার অ্যান্ড চিলড্রেন। আপনার প্রোফাইল যদি দেওয়া থাকে যে আপনার বউ আপনার সাথে থাকে না, তাহলে আপনি এটা ইউজ করবেন। আপনার প্রোফাইলে যা থাকবে আপনি সেই অনুযায়ী উত্তরগুলো দিবেন। আবার এটাও খেয়াল রাখতে হবে যে আপনি শুরুর দিকে কী উত্তর দিয়ে আসছেন,
সেই অনুযায়ী শেষের দিকে সেম ওই রকম মিল রেখে উত্তর দিবেন। তারপর এই যে যেগুলোকে বলে ক্লাসিফিকেশন পারপাস, এটা আর কি প্রোফাইলের ক্ষেত্রে কি দেখা যায় ওই যে বলছিলাম যে বয়স কত, তারপর জেন্ডার কি, বাড়ি কোথায়, জিপ কোড, পাশাপাশি এটাও জিজ্ঞেস করবো যে আমি কাজ কি করি, যেমন আমার কাজের অনুযায়ী হলো আমি আইটি ম্যানেজার, তারপর আমার অ্যানুয়াল মানে বাৎসরিক স্যালারি কত, এরকম সব জিনিস আর কি প্রোফাইলে দেওয়া থাকবে। তো আপনি সেই প্রোফাইল অনুযায়ী উত্তরগুলো দিবেন। এখানে যে হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ব্রড গ্রুপস ডাজ ইউর টোটাল প্রি ট্যাক্স মানে ট্যাক্স কাটার আগে হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম ফল মানে আমার বাৎসরিক আয় কত। তো আমার বাৎসরিক আয় হচ্ছে 1,20,000 USD, এই জন্য 1,20,000 তো এটার মধ্যে পড়ছে, তো আমি এটা চুজ করব। আপনার যেটা থাকবে আপনি সেটাই দিবেন। তারপর প্লিজ সামারাইজ দ্য কন্টেন্ট অ্যান্ড দ্য টপিক অফ দ্য সার্ভে, দিস ইজ এ কোয়ালিটি চেক কোয়েশ্চেন্স। তো এই যে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আর কি জিজ্ঞেস করছে যে আমরা যেই মাত্র সার্ভেটা করলাম এই সার্ভেটা কি টপিকে ছিল ওটাকে একটা সামারি দিতে বলছে। তারপর দিস ইজ এ কোয়ালিটি চেক কোয়েশ্চেন। এখন যদি আমি দিয়ে দিই যে আমরা এটা সার্ভেটা কী রিলেটেড ছিল, সার্ভেটা ছিল ট্রাভেল রিলেটেড, ঠিক আছে। তো এখন যদি আমি দিয়ে দিই যে সার্ভেটা ছিল এন্টারটেনমেন্ট মানে অথবা স্পোর্টস রিলেটেড দিয়ে দিই, তখন কিন্তু ধরে ফেলবো যে আমি তো তেমন একটা অ্যাটেনশন রাখি নাই। তো আমার পুরোটা সার্ভে কমপ্লিট করার পর আমাকে পয়েন্টটা দিবে না। তো আমি একটু আগে সার্ভেটা যেই রিলেটেড ছিল যেমন ট্রাভেল রিলেটেড সেইটাই আর কি আমি এখানে দিব যে দ্য সার্ভে, ক্লিক করে নেই, দ্য সার্ভে ওয়াজ অ্যাবাউট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এটা দিয়ে দেবো। এই সার্ভেটা যদি ধরেন স্পোর্টস রিলেটেড ছিল অথবা মুভি রিলেটেড মানে এন্টারটেনমেন্ট রিলেটেড ছিল যদি থাকতো আর কি, তখন আমি এখানে দিতাম যে দ্য সার্ভে ওয়াজ অ্যাবাউট এন্টারটেনমেন্ট রিলেটেড অথবা স্পোর্টস রিলেটেড, এরকম একটা কিছু দিতাম। তো আমরা যেই সার্ভেটা কমপ্লিট করব যেই টপিকে ছিল যদি এরকম কোশ্চেন জিজ্ঞেস করে তখন আমরা সেইটাই দিব, এটা খেয়াল রাখতে হবে। এখানে উল্টাপাল্টা কিছু দিলে দেখা যায় পয়েন্ট আর দিবে না, এটা দিয়ে দিলাম। তারপর এখানে যাবা একটা কোশ্চেন গেছে, ফাইনালি ক্যান আই জাস্ট কনফার্ম দ্য ফলোয়িং, প্লিজ সিলেক্ট ট্রু অর ফলস ফর ইচ, ইউ আর ফিমেল। দেখেন আমি কিন্তু শুরুর দিক থেকে দিয়েছিলাম যে আমি একজন মেল, আমার জেন্ডার মেল। তো এখন গেছে ইউ আর ফিমেল, তো অবশ্যই এটা ফলস দিতে হবে কারণ আমি তো ফিমেল না, আমি তো মেল। আর একটা দিচ্ছি ইউ আর এজ বিটুইন 40 to 44, আমি কিন্তু আমার এজও দিয়েছিলাম শুরুর দিকে যে আমার বয়স 40 বছর। হ্যাঁ এটা ট্রু দিব যেহেতু 40 থেকে 44-এর মধ্যে দিছে। এইটা আর কি এডিশনাল, এটা না দিলে শুনতে। তারপরে দিয়ে দেবো যে হ্যাঁ গ্রেট, এটা এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। তারপর উই আর রিয়েলি কিন টু ইমপ্রুভ আওয়ার সার্ভে, প্লিজ লেট আস নো হাউ উই কুড হ্যাভ ইমপ্রুভ দিস সার্ভে ফর ইউ, এটা না দিলেও চলবে। যা দিয়ে দিতে পারেন যে দ্য সার্ভে ওয়াজ রিয়েলি এ গ্রেট এক্সপিরিয়েন্স, জাস্ট এতটুকু দিয়ে দিলে পারেন। অথবা চাইলেই আপনি এই যে এখান থেকে চ্যাট জিপিটিতে একটু হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিতে অনেক বড় করে উত্তর দেয় ডিটেলস সহ, আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন যে 1 লাইন সামারি নিচে লিখে দিতে পারেন, তো তারা 1 লাইনের একটা সামারি দিবে। এই দেখেন এটা ওরকম দেয় না। আচ্ছা দেখ এটা না দিলেও চলবে, এখানে একটা দিয়ে দিই যে দ্য সার্ভে ওয়াজ great experience for me, I really liked it, এতটুকু দিলে হবে। তবে এটা না লিখলেও কোনো অসুবিধা নাই, এটা অ্যাডিশনাল কোয়েশ্চেন, দেখ দিয়ে দিলাম। শেষ, নেক্সটে ক্লিক করি। এই যে হয়ে গেছে সার্ভেটা কমপ্লিট, ইউ আর এ সার্ভে স্টার। এই যে দেখেন অলরেডি $1 দিয়ে দিচ্ছে, আমরা সার্ভেটা কমপ্লিট করে ফেলছি।